নিয়ন্ত্রণহীনভাবে রিক্সা থামালো করিম চাচা। রিক্সা দুলে উঠলো, ভয়ে হোটের হাতল শক্ত করে ধরল বেলা। চোখ খিচে বুঝে নিল রিক্সা চালক করিম চাচা মনে হয় অবশ্য বাসা। গালি দিতে উদ্যোগী হলেও পরক্ষণেই ফোনে রিংটোন শব্দে থেমে গেলেন। পুনরায় গানের কিছু লাইন বেজে উঠেছে, শাবানার গান। অত্যন্ত বিরক্তের সঙ্গে পকেট থেকে ফোন বের করে তা কানে রাখলেন তিনি। ওপাশ থেকে কিছু বলতেই থতমত গলায় বললেন, আচ্ছা দিতেছি। তারপর গাড়ি ঘুরিয়ে বেলার পানে তাকালেন, নিজের কিপ্যাড ফোনটা এগিয়ে দিয়ে বললেন, আদ্রুসের কথা কইব তোমার লগে লাও। ঘন পাপড়ির মিশ্রণের তৈরি নেত্রপল্লব পিট পিট করে তাকালো, অবাক হয়ে ফোনটা নিল, কানে রাখলো। তাকে কিছু বলতে না দিয়ে আদ্র বাড়ি গলায় বলল, রিক্সা থেকে নেমে আসুন বেলা। বলে 2 সেকেন্ড থামলো। পরক্ষণেই কেটে গেল কল। সামনে কালো গাড়িটা দৃষ্টি ফেলতেই আবসা আবসা ভাবে আদ্র মুখর্সি খেয়ে এলো বেলার। কিছুক্ষণ হাসপাস করে ইতস্ত ভঙ্গিতে নেমে পড়লো রিক্সা হতে। মাথায় বিন্যস্ত ঘুমটাটা প্রয়োজন ছাড়াই আবারও টেনে ঠিক করলো। করিম চাচা দাঁত বের করে হাসছেন। অস্বস্তিতে সেদিকে একবার চেয়ে বেলা মাথা নোয়ালো। আদ্র আগে থেকেই তার পাশে দরজা খুলে রেখেছে। বেলা গাড়িতে উঠে বসলে আর কাল বিলম্ব করলো না সে। করিম চাচাকে ইশারায় করে গাড়ি ঘোরালো। গাঢ় নীরবতা ছেদ ঘটিয়ে বেলায় প্রথমে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? উত্তর দিচ্ছেন না কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আদ্র তেরা গলায় উত্তর, কেন? আমি কোথাও নিয়ে গেলে সমস্যা আছে নাকি? আদ্রের হঠাৎ রাগের কারণ ঠিক ঠাহর করতে পারলাম না। বেলা কপাল কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, এইভাবে কথা বলছেন কেন? আমি কি করেছি? উত্তরে দীর্ঘশ্বাস ফেল আদ্র। টিয়ারিং থেকে হাত সরিয়ে বেলার হাতটা নিজের হাতের মুঠো নিল, গম্ভীর গলায় অভিযোগ করলো, আপনি আমার শান্তি কেড়ে নিয়েছেন বেলা। কাজ শেষে আপনাকে পাওয়ার শান্তিটুকু আমার ভাগ্যে মেলে না। এমন যন্ত্রণা দিচ্ছেন কেন? বেলা কাতর নয়নে একবার তাকালো। নোয়ানো মাথার থুতুনি থেকে গেল গলার সঙ্গে। দীর্ঘতিতে হাত সরাতে চাইলে জোরালো ধমক দিয়ে সাবধান করল আদ্র, খবরদার হাত সরাবেন না। বেলা থেমে যায়। হাত সরানো ক্ষীণ চেষ্টাও আর করে না। প্রকট নীরবতায় ছেয়ে যায় পুরো সময়টা। শুধু যানবাহনে করা হর্নের শব্দ কানে আঘাত এনেছে একটু পরপর। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সব দরজা খুলে বেরিয়ে যায় আদ্র। বেলাকেও নামিয়ে পেছনের সিটে বসিয়ে দেয় কোনো কথা ছাড়াই। বেলা হকচকে যায়, ভরকায় অবাক চোখে দেখায়। মিনমিন করে কিছু বলতে কেউ পারে না। আদ্র ভালোভাবে গাড়ি লক করে বেলার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে এই ছোট্ট জায়গাটিতেই। পা দুটো বাস করে গোটালো, জাকরা মাথার চুলগুলো বেলার উদরে কাতকত দৃষ্টি করছে, শিশির করছে স্থানটা। বেলা চাপা গলায় চিৎকার করে ওঠে, কি করছেন এসব? উঠুন। আদ্র চোখ বন্ধ থাকা অবস্থায় কপাল কোঁচকায়, ললাটে তৈরি হয় অসংখ্য বলি রেখা। দাম্ভিক স্বরে বলে, চুপ থাকুন, ঘুমাতে দিন। বেলা আমতা আমতা স্বরে বলল, আমার টিউশন আছে। আদ্র একরোখা উত্তর, যেতে হবে না। আর নতুন টিউশন এটা, না গেলে কিভাবে কি হবে? আমি যাব, আপনি সরুন। সবার পরিবর্তে বেলার সঙ্গে আরো মিশে রইল যেন সে। ঘুম ইতিমধ্যে চোখে সে হানা দিয়েছে। পল্লব জোড়া মিলতে পারছে না আদ্র। ঘুমিয়ে যেতে যেতে লাহু সুরে বলল, মাত্র আধা ঘন্টা ঘুমাবো, তারপর পৌঁছে দিব। এখন বিরক্ত করবেন না, ঘুমাচ্ছি। আদ্র ঘুমিয়ে পড়েছে। বেলার এক হাত তার গলায় পেঁচিয়ে নিজের হাতে ভাঁজ আটকে রেখেছে। বেলা অনবস্ত হাতে আদ্রর কাকড়া মাথার চুলগুলো কিছুক্ষণ হাত বোলালো, তারপর কপাল নাক ছুঁয়ে দিল একে একে। আদ্র গম্ভীর ঘুমে আচ্ছন্ন তখন। চোখের নিচটায় কালি পড়ে গেছে, ফর্সতকে তা বড্ড বেমানান। তার ঘুমন্ত মুখখানায় অস্পষ্ট শান্তির ছাপ। বেলা স্তনপর্ণে আদ্রর মাস্কটা খুলে নিল, ওড়না দিয়ে কপালের গাম মুছল, খুব আস্তে করে বলল, রাজনীতি মানুষ থেকে কত কিছু কেড়ে নেয় আদ্র, আপনি কখন বুঝবেন? আদ্র কি শুনলো তার কথা? কি জানি, একটু নড়জড়ে উঠলো সে। বেলা হাত আরো শক্ত করে ধরলো, হাতের পিঠে অদর ছোঁয়ালো হঠাৎ। বেলা চমকিত হলো, ধূলিসাৎ হলো সব। নিঃশ্বাসে গতি বাড়লো, এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে ওদিকে তাকালো সে। মাঝরাতে দীর পায়ে বাড়িতে ঢুকেছিল আদ্র। সোফায় আয়াসকে এবড়ো থেবড়ো ভাবে বসে থাকতে দেখে ব্রু কুচকালো, প্রশ্ন করলো, তুই এখানে কি করিস? ঘুমাসনি এখনো? আদ্র তন্ত্রা কেটে গেল, ধরফরিয়ে উঠলো সে। আদ্রকে দেখে অল্প আসার চেষ্টা করলো, ঠিক হয়ে বসলো। ভালো লাগছিল না, তাই টিভি দেখতে এসেছি।
টিভি তো তোর রুমেও আছে, ওটা বাদ দিয়ে এখানে বসে টিভি দেখছিস কেন? সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো আদ্র। আয়াজ মুখে সবকটি দাঁত বের করে হাসলো, এক হাতে মাথার পেছনে চুলগুলো ক্ষীণ তুতলিয়ে বলল, আমার রুমেরটা নষ্ট হয়ে গেছে, তাই আর কি। আদ্র সন্দেহ কমলো না, তবুও সে এ নিয়ে কোনো প্রশ্ন করে না। টিভিতে আয়াজ তার ভাষণ শুনছে নির্বাচনের জন্য, কালকে সেখানে যেতে হয়েছিল তার। আদ্র আয়াজের পাশে বসে সোফায় গা এলিয়ে দিল, হাত ঘড়ি খুললো, সাথে প্রথম 3টে বোতাম খুলে হাতা গোটালো, বলল, মা কোথায়, ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ঘুমাতে যেতে চাচ্ছিল না, তোর জন্য অপেক্ষা করছিল। আমি কিছুক্ষণ আগেই ঠেলে ঠেলে পাঠিয়েছি। শুনে দীর্ঘশ্বাস পেল আদ্র, সোফার কথা হেলিয়ে চোখ বোলালো। আজ তার দিকে চিন্তিত নেত্রে তাকিয়ে আছে। টিভির সাউন্ড আস্তে করে কমিয়ে দিলে সে ডাকলো, ভাই, একটা কথা ছিল তোর সাথে। আদ্রর ক্লান্ত গলায় ছোট্ট সম্মতি। আজ সময় নিল, এলোমেলো গলায় বলল, কথাটা মস্তিষ্কের স্নায়ুতে পৌঁছাতে বেশ সময় নিল। আদ্র দৃষ্টির ভঙ্গিতে তখনও সোফায় মাথা হেলিয়ে রেখেছে। সে কি শুনেনি তার কথা, নাকি বুঝতে পারেনি? জিভ দিয়ে ঠোঁট বেজালো আয়াজ। আদ্রর ক্লান্ত কঠিন মুখখানে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে সাহস জুগিয়ে আবার বলল, ভাই, শুনছিস আমার কথা? বেলাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল আজকে। আদ্র শুনল, এবার চোখ মেলল, সঙ্গে সঙ্গে ক্লান্তিতে বেশি আসা রক্তিম নেত্রজোড়া দৃশ্যমান হলো। কি ভয়ঙ্কর সেই লাল শিরাগুলো চোখের মনে ঘিরে রয়েছে। আদ্র আজের মুখোমুখি বসলো, খুব শীতল চাহনি নিক্ষেপ করে শান্ত গলায় সাবধান করলো, ক্লান্ত লাগছে আমার, মাথাও ঠিক নেই, চটে আছি। তুই কি চাচ্ছিস আমার মেজাজটা আমি তোর উপরে দেখাই? আয়াজ চোখ বড় সড়ো করে তাকালো, দ্রুত মাথা নাড়িয়ে না করলো, তারপর সতর্ক কণ্ঠে বলল, সত্যি বলছি ভাই, সন্ধ্যায় এসেছিল ওরা, মাও গিয়েছিল। পাত্র নাকি বেলাকে খুব পছন্দ হয়েছে। সাহেব আঙ্কেল এখনো কিছু জানাননি। তোর বিশ্বাস না হলে সকালে মাকে জিজ্ঞেস করিস, আমি মিথ্যা বলছি না। আদ্র চোয়াল শক্ত, নিদারুণ কাঠিন্যতায় ভরপুর মুখশ্রী, কোনোরকম দাগ আটকে রেখেছে সে। আয়াজের দিকে তীক্ষ্ণ চোখে একবার তাকিয়ে সোফা ছেড়ে উঠে পড়লো আদ্র। আয়াজ তাড়াতাড়ি করে বলল, মা তো এখন ঘুমাচ্ছে ভাই, সকালে জিজ্ঞেস করিস। তোর কি আমার কথায় বিশ্বাস নেই? আদ্র উঁচু গলায় সংক্ষিপ্ত উত্তর দেয়। নেই। আয়াজের চোয়াল যেন হা হয়ে যায়, বিড়বিড় করে বলে, একেই বলে মির্জাফর। নিজের প্রাণপ্রিয় ঘুম ধ্বংস করে তার কলিজা ফুসফুসের সব খবরাখবর রাখছি আমি, অথচ আমারই দাম নেই। এই জন্যই ভালো মানুষগুলো দুনিয়া থেকে বিপ্লুপ্ত আজ। কি একটা অবস্থা! আপার মনে কথাগুলো বলে শটান হয়ে সোফায় শুয়ে পড়ল আয়াজ। রুমে যাওয়ার শক্তি নেই, ঘুমে শরীর ভেঙে আসছে তার। রুমে যেতে যেতে 2-3 বার বেলাকে কল করে ফেললো আদ্র। স্থির হয়ে শরীর থেকে শার্ট খুলে নিল, উস্কো শুষ্ক চুলগুলো হাত চালালো বরংবার। হাতের ব্যান্ডেজ, বুকের ব্যান্ডেজ অসহ্য লাগছে খুব, ঠিকমতো হাত নাড়ানো যাচ্ছে না। একটানে তা খুলে ফেলতেই তীক্ষ্ণ রক্ত বেরিয়ে এলো বুকের ক্ষত হতে। ক্ষতস্থানটা তখনও শুকায়নি। বিরক্ত হয়ে টিস্যু দিয়ে রক্তগুলো মুছে নিল আদ্র। বিছানায় বসে আবারও কল লাগালো বেলাকে, 1বার 2বার 3বার, অনেকবার। মেয়েটা তবুও ফোন ধরল না। অসহ্য অবহেলায় তন্দ্রা কাটিয়ে দিল তার। চাপার আগে মাথা যন্ত্রণার দ্বিগুণ বেড়ে গেল যেন। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরল আদ্র। হাতে ব্যথা পেল, তবে তার হৃদয়ে রক্তক্ষরণ হতে খুব কমই বটে। টিউশন শেষে করিম চাচাকে দেখতে পেল না বেলা। অনেকক্ষণ অপেক্ষার পরও ওনার দেখা মিলল না। ব্যাগে মাত্র 20 টাকা আছে। এই অল্প টাকা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না, তবে হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা অতিক্রম করলে এই টাকায় রিক্সা পেলেও পেতে পারে। তাই আর আশপাশটায় নজর দিল না সে। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে হাঁটতে লাগলো। রাস্তা পার হয়ে ফুটপাতে আসতেই হঠাৎ কালো রঙের আদ্রর গাড়িটা এসে থামলো তার একদম পাশে। বেলা চমকে গেল, কয়েক কদম পিছু হটে দাঁড়ালো। বিস্ময় হয়ে কিছু বলতে নিলেও পারলো না। এর পূর্বেই তার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল আদ্র। নিষ্ঠুর চোখ বেড়া মেলে একবারও তাকালো না বেলার পানে, শুধু গম্ভীর কুৎপূর্ণ স্বরে প্রশ্ন ছুড়ল, আজকাল দেখছি বিয়ের খুব শখ জেগেছে, পাত্রদের সামনে সেজেগুজে বসে যাচ্ছে, নিজের রূপ দেখাচ্ছে। এত সাহস কোথায় পাচ্ছে এরা? ভয় লাগে না? বুক কাঁপে না একটুও? বেলা ভয়ে ডোক গিলল, কি বলবে বুঝে পেল না। হাত পা ঠান্ডা হয়ে এলো ক্রমশই। লোকটাকে তো সে ভয় পায় না,
আজকে ভয় পাচ্ছে কেন? কাপা স্বরে কিছু বলতে নিলেই আদ্র আবার প্রশ্ন করলো। ফোন কোথায় থাকে তোমার? কাল রাত থেকে কতবার কল করেছি, দেখোনি? বেলা ঠোঁট কামড়ে চারপাশটা এলোমেলো দৃষ্টি ফেললো, ক্ষীণ স্বরে বলল। দেখেছি। আসমিক জোরে ধমক দিয়ে উঠলো আদ্র। তাহলে কল ব্যাক করনি কেন? আমাকে কি মানুষ বলে মনে হয় না তোমার? বলো, হয় না? বেলা কেঁপে উঠলো, ভীতু চোখে তাকালো। লোকটাকে সে চিনতে পারছে না, এমনটা তো করেনি কখনো। আজকে এভাবে রাগ দেখাচ্ছে কেন, ধমকাচ্ছে কেন? বেলা মাথা নোয়ালো, কাপা গলায় থেমে থেমে বলল। সকালে দেখেছিলাম, পরে কল ব্যাকও করতাম, কিন্তু মনে ছিল না আর, সরি। আদ্র সহজ শব্দে স্টিয়ারিং এ ধাক্কা মারলো। হকচকিয়ে তাকালো বেলা, আর চোখে আদ্রকে দেখলো সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের গাঢ় শব্দ শোনা যাচ্ছে খুব প্রখরভাবে, দাঁতের দাঁত চেপে রেখেছে। কপালের রগগুলো ফুলে ভয়ঙ্কর অবস্থা। গৌরব বর্ণে মুখশ্রী রুদ্রদাম্বিক। সাহস নিয়ে কম্পায়মান হাতটা আদ্রের হাতে পিঠে রাখলো বেলা, কমল স্বরে বলল। এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হন, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে না। আদ্র প্রবল ক্রোধ নিয়ে আবার ধমকের রেশ নিয়ে বলল। তোমার এই হয়ে যাচ্ছে না নিয়ে বসে থাকবো আমি? যদি হয়ে যেত তখন আমি কি করতাম? বেলা চুপ হয়ে গেল। লোকটা তাকে তুমি করে বলছে, আপনি ডাকছে না। ব্যাপারটা প্রথম থেকে খেয়াল করছে সে। ভালো লাগা সিক্ত হলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। কি প্রাণনাশক ডাকটা, কি মধুময়। আদ্র ড্রাইভ করছে, নিচ থেকে বেলার হাত শক্ত করে ধরে রেখেছে। বেলা একবার বাইরে তাকালো, সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ডুবে গেছে সেই কবে। বেলা মিনমিন করে জিজ্ঞেস করলো। বাসায় ফিরবেন না? আদ্রর উত্তর নেই, কপাল খানিক কুঁচকে গেছে, দৃষ্টিতে তীক্ষ্ণ ভাব। বেলা ইতস্ত করলো, আদো আদো গলায় বলল। আমি তো বিয়ে করতাম না। কেন করতে না? তৎক্ষণাৎ উত্তর এলো ওপাশ থেকে। বেলা আদ্রর দিকে তাকালো। লোকটা এতক্ষণে শান্ত হয়েছে, কপালের বাসগুলো মিলিয়ে গেছে, তবে গম্ভীর ভাব এখনো বিরাজমান। বেলা সময় নিয়ে আমতামতা স্বরে আগের মতোই বলল। আপনাকে রেখে কিভাবে করব? শুনে ক্ষীণ থমকালো আদ্র। এরপরই নিঃশব্দে হেসে ফেললো সে। বেলা দেখতে পেল না, গাড়ি থামিয়ে দিল কড়া ব্রেক। উজ্জ্বল চোখে তাকালো, নিষ্প্রভ স্বরে বলল। দেখি বুকে আসো, অনেক জ্বালিয়েছো। বেলা পিটপিট করে তাকালো। মানা করার জন্য উদ্যোগী হলেও সুযোগ দিল না আদ্র। টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল তাকে খুব প্রগাঢ়ভাবে। ঘনিষ্ঠ হয়ে বেলা লজ্জিত ভঙ্গিতে একটু জড়সড় হলো। আদ্র কি ভেবে হঠাৎ বলল। ছেলেটার নাম কি? বেলা বুঝলো না যেন, জিজ্ঞেস করলো। কোন ছেলে? তোমাকে যে দেখতে এসেছিল। কেন? লাগবে আমার। বেলা আতঙ্কিত হয়ে তাকালো, উৎকণ্ঠ হয়ে বলল। আপনি কি মারপিট করতে চাইছেন? আদ্র ঠোঁট বাঁকিয়ে হাসলো, উত্তর দিল। হ্যাঁ। আদ্রের বুকের একদম মধ্যিখানে মাথা এলে রেখেছিল বেলা। কখন যে ঘুমিয়ে গেল। গভীর তন্দ্রার মাঝে তার এক হাত আদ্রকে জড়িয়ে রেখেছে। অবাধ্য চুলগুলো ডেকে যাচ্ছে সম্পূর্ণ মুখশ্রী। ঠান্ডা বাতাসে বারবার কেঁপে উঠেছে সে। আদ্র একটু ঝুঁকে সামনের জানালা দুটো বন্ধ করে দিল। বেলা অল্প নড়েচড়ে উঠল, বুকে গাল ঘষে আর একটু ঘনিষ্ঠ হলো। আদ্র মুচকি হাসলো, গভীর নিমেষের দৃষ্টি চেয়ে রইল অনেকক্ষণ। হাত বাড়িয়ে গালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল। অদর ছোয়ালো কপালে। সন্ধ্যা পেরিয়ে রাত এখন, কিছুক্ষণ পরই 9টা বাজবে। আদ্র মৃদুস্বরে বেলাকে ডাকলো। বেলা উঠো, রাত হয়ে যাচ্ছে, বাসায় যাবে না? বেলা নিশ্চুপ, কিঞ্চিত ঠোঁট নড়ে উঠলো মাত্র। আদ্র সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল, কোমল স্বরে আবারও ডেকে উঠলো। উঠবে না বেলা? বেলার অভিব্যক্তি শূন্যের কোঠায়। আদ্রর সঙ্গে লেপটে জড়াসড়ো হয়ে আছে সে, একদম বিড়াল ছানার মতো। উষ্ণ নিঃশ্বাসগুলো শার্ট ব্যাট করে শরীরে বিচ্ছে। আদ্র ছোট দীর্ঘশ্বাস ফেললো। আলতো করে বেলার ক্ষীণ বাদামি পাপড়ি গুচ্ছে হাত ছোয়ালো। তাই সারাভাবে নিষ্প্রভ স্বরে বলল। আমি কিন্তু তোমাকে ডেকেছি বেলা, তুমি ওঠোনি। বেলার চুল থেকে একটা মিষ্টি ঘ্রাণ এসে নাসিকার মধ্যে ঠেকেছে, ভালো লাগছে। আদ্র বেশ কয়েকবার জড়সড় নিঃশ্বাস নিল, বেলাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল আবারও নিবিড়ভাবে। মেয়েটার সাথে থাকলে তার মস্তিষ্কে আর কোনো কিছু ভাসতে চায় না। প্রশান্তিতে চোখ বুজে আসে, বাতাসের জন্য প্রেমময় বার্তা ছড়িয়ে যায়। সময়ের খেয়াল থাকে না। বেলার যখন ঘুম ভাঙে তখন রাত প্রায় 10টা বাজছে। ধীরে ধীরে চোখ মিলে নিজের অতি নিকটে আদ্রকে দেখতে পেয়ে আটকে উঠে সে। দূরে সরতে নিলেই
আদ্রর শক্ত পুরুষালী হাত কঠিন বাঁধনে আটকা পড়ল। আদ্র ক্ষীণ নড়েচড়ে উঠল। বেলাকে নিজের কাছে টেনে এনে তন্দ্রাগুড় বলল, নড়ে না বেলা, ঘুমাচ্ছি। আদ্র চোখ তখনও বন্ধ। লোকটা তার দিকে না তাকালেও প্রচন্ড লজ্জায় আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে। অস্থির লাগছে। কথার অবাধ্য হয়ে বেলা তবুও সরতে চাইল। মিনমিন করে জিজ্ঞেস করলো, কটা বাজে? জানি না, ঘুমাতে দাও। বেলা জড়সড় গলায় বলল, বাসায় গিয়ে ঘুমাবেন, এখন ছাড়ুন, রাত অনেক হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আদ্র হাত ঢিলে হয়ে গেল। বেলা সরে বসলো। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ থেকে ফোন বের করে পাওয়ার বাটন চাপ দিতেই স্ক্রিনে বেশি উঠলো বড় বড় নাম্বারগুলো। 10টা বেজে 1 মিনিট। নোটিফিকেশনের আইকনে বারবার কল উঠে আসছে। বেলার চিন্তা বেড়ে গেল। বাসায় গেলে নিশ্চিত বকা খেতে হবে। আর চোখে আদ্রকে দেখলো সে। কাঁচা ঘুম থেকে উঠিয়ে দেওয়ায় চোখগুলো লাল হয়ে আছে। কপালে বলি রেখা ফেলে ছোট ছোট করে রাখা। ক্ষীণ কাঁপছে হাতগুলো। শার্ট কুচকে আছে। বেলা জিজ্ঞেস করলো, আপনি আমাকে ডাকেননি কেন? আদ্রর নির্লিপ্ত উত্তর, ডেকেছি, তুমি ওঠোনি। বেলা চুপ হয়ে যায়, মনে মনে আওড়ায়, কখন ডাকলো? আমি শুনিনি কেন? গাড়ির ইনার লাইটটা বন্ধ ছিল। আদ্র জ্বালে দিল তা। এসি ছাড়লো। গরমে কপাল গার খুব বাজেভাবে ভিজে গেছে তার। চোখে এখনো ঘুম লেগে আছে। গাড়ির স্টিয়ারিং এক হাতে নিয়ন্ত্রণ করে বেলার দিকে ঝুঁকে পড়লো সে। বেলা বড় বড় চোখে তাকালো। তার কয়েক সেকেন্ডের ব্যবধানেই সিট বেল্ট লাগিয়ে সরে এলো আদ্র। সামনের রাস্তাগুলো ভাঙা। বেলা ধাক্কা খেতে পারে। ব্যথা পেল আবার। গম্ভীর স্বরে বলল, তুমি এখনো ছেলেটার নাম বলনি বেলা? বেলা ওড়নার কোনা মুচড়ামুচড়ি করছে। ধীর কণ্ঠে বলল, বলবো না। কেন? আপনি মারপিট করবেন। আদ্র ভ্রু কুচকালো। সেটা তো আমি এমনিতেই করব। এমন কিছুই করবেন না আপনি, পরে আপনার ক্ষতি হলে। বেলা উৎকণ্ঠা হয়ে বলে উঠল। রেগে গিয়ে মুখ থমথমে করে ফেললো আদ্র। লোকটা অল্পতেই রেগে যায়। নাস্তা খেতে খেতে ফোনে কথা বলছিল আদ্র। কথা শেষ হতেই রেখা বেশ আগ্রহী কণ্ঠে বললেন, আদ্র, জানিস কি হয়েছে? কথা বলার সময় চোখ বড় বড় করে রেখেছিল রেখা। আয়াজ পরাটা মুখে পড়ে ঠাট্টা সুরে বলল, না বললে কিভাবে জানবো মা? রেখা চোখ পাকিয়ে তাকালেন। ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক। তারপর আবার আদ্রর দিকে চেয়ে বললেন, আদ্র, ফোন রাখ। আমার কথা কি শুনছিস তুই? আদ্র ফোন রেখে দিল। পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। জিজ্ঞেস করলো, শুনছি, বলো। রেখা উৎসাহিত হলেন। চোখ জলজল করে উৎফুল্ল কণ্ঠে বললেন, বেলাকে পরশু যারা দেখতে এসেছিল তাকে কে যেন থাপ্পড় মেরে মেরে গাল থেকে রক্ত বের করে দিয়েছে। ছেলের তো বেলাকে অনেক পছন্দ হয়েছিল। সায়েদ ভাই মানা করা সত্ত্বেও বিয়ের জন্য জোর দিচ্ছিল নাকি। এখন গালের ব্যথায় নড়তে পারছে না, বিয়ের জন্য মানা করে দিয়েছে। এটা কে করতে পারে বলতো? তবে ভালোই হলো, ছেলেটাকে আমার একটুও ভালো লাগেনি। আয়াজের গলার খাবার আটকে গেল যেন। বিষম খেতে খেতে দ্রুত গ্লাস থেকে পানি পান করলো। বিস্ফোরিত চোখে তাকালো সে। আদ্রর মুখাবয় পর্যবেক্ষণ করলো। আদ্র তখন শার্টের হাতা গোটাতে গোটাতে উত্তর দিল, ওহ, জানতাম না তো। 3 বান্ধবীকে নিয়ে আজ শাড়ি পরেছিল বেলা। অনেকটা শখের বসেই ভার্সিটি ক্লাস শেষ করে মেলায় ঘুরেছে অনেকক্ষণ। এরপর বিকাল গড়িয়ে করিম চাচাকে ঠিকানা দিতেই তিনিও চলে এলেন তাকে নিতে। বন্ধুদের বিদায় জানিয়ে বেলা রিকশায় উঠে বসে শাড়ির আঁচল সামলে কুলে গুটিয়ে রাখে। আবহাওয়া আজ বেজায় করুন। ঘন কালো মেদুর ঢাকা পড়েছে সমগ্র অন্তরিক্ষে। সকাল হতেই বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু আসছে না। অল্প অল্প উৎকট অনল বিদ্যমান, তবে জড় বাতাস নেই। রাস্তার অন্য ধারে অচেনা গাছের ডগায় কিশলয় গজিয়েছে। নতুন পাতায় ভরে গেছে গাছটা। বেলা মোবাইলের পাওয়ার বাটন চেপে সময়টা দেখে নিল। দেরি হয়নি। সময় মতো টিউশনে যেতে পারবে বলে ক্ষীণ শান্তি মিলল অন্তরস্থলে। হঠাৎ কে যেন এক লাফে উঠে পড়ল রিকশায়। বেলা চমকিত হলো। নেত্রপল্লব বিস্তর হয়ে বড় বড় হলো বাদামি রাঙা চোখের মণি। করিম চাচাও একটু ভরকে গেল। রিকশা থামালেন তৎক্ষণি। তড়িৎ গতিতে পেছন তাকিয়ে মাস্ক পরিহিত সুটাম দেহে আদ্রকে দেখে চিনতে পারল না। গলায় তেজ নিয়ে খ্যাক করে উঠলেন, এই এই, কে আপনি? রিক্সায় উঠছেন কেন? মায়ের খাওয়ার শখ জাগছে নাকি? নামেন রিক্সা থেকে, নামতেছেন না কেন? মাস্কের আড়ালে আদ্র মুখবয় বোঝা গেল না।
তবে দৃশ্যমান চোখজোড়া অল্প বিব্রত হলো। স্বাভাবিক গলায় বলল, আমি আদ্র চাচা, আপনি রিক্সা চালান। শুনে ব্রু কুচকালেন তিনি। অবাক স্বরে বললেন, এটা আপনি স্যার? আমাকে ডাকতে পারলেন না? ডাকলেই তো রিক্সা থামাইতাম। আমি কি ডর পাইছিলাম জানেন? আদ্র হাসলো যেন। আপনাকে ভয় পাওয়ানোর জন্যই এমন করেছি চাচা। এবার করিম চাচা একটু হাসলেন। রিক্সা ধীরগতিতে চালাতে শুরু করলেন। বেলা কথা বলছে না। তখন ভীষণ ভয় পেয়েছিল সে। বুকের বাপাসটা এখন দুগদুগ করছে। আশঙ্কায় জর্জরিত মুখ, ভীতগ্রস্ত। আদ্র মনোযোগ দিয়ে কিছুক্ষণ বেলাকে দেখলো, প্রশ্ন করলো। ভয় পেয়েছো বেলা? বেলা জবাব দিল না, মাথা নিচু করে রইল। রিক্সা হুট উঠানো, স্নিগ্ধ বাতাস গায়ে কাটা দিয়ে উঠেছে। খোলামেলা হাওয়া ভালো লাগছে খুব। করিম চাচা একটু ফিরে জিজ্ঞেস করলেন, হুটটা কি নামায়া দিমু স্যার? এখন তো রোদ নেই, পরিবেশটা ভালো লাগছে, নামাতে হবে না? করিম চাচা মাথা দোলালেন শুধু। আদ্র নিচু হয়ে বেলার কানার কাছে ঝুঁকলো। মৃদু স্বরে আবার প্রশ্ন করলো। রাগ করে আছো? বেলা মলিন কণ্ঠে বলল, না। মিথ্যা বলা শিখে গেছো তুমি? প্রত্যুত্তরে একটু গম্ভীর হয়ে কথাটা বলল সে। বেলার উৎস বাম হাত আঁচলের আড়ালে নিজের হাতের বাজি নিয়ে নিল। মেয়েটাকে শাড়িতে দারুণ লাগছে। চুলগুলো এলোমেলো খোপা করা। কিছু চুল আদ্রর গলায় বাড়ি খাচ্ছে। খোপার ফুল নেই। ডান হাতে অনেকগুলো চুড়ি পরা, লাল রঙের, আদ্রের দেওয়া। তা দেখে সে অবাক হলেও বোঝার উপায় হলো না। চমকে যাওয়ার রেশ মাত্রই নেই। খুশি হয়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না। চোখের ভাষা স্পষ্ট। এই সাধারণ বেলা থেকেই দৃষ্টি সরাতে পারছে না আদ্র। অনিমেষ অপলক হয়ে চেয়ে আছে, বেহায়া চোখ জোড়া নিয়ে। অবাধ্য হতে ইচ্ছে করছে খুব। প্রচণ্ড অবাধ্য হয়ে ভুল কিছু করে ফেলতে তাড়া দিচ্ছে চতুর মন। আদ্রর চোখ সরিয়ে নিল দ্রুত। মেয়েটা তাকে এমনভাবেই বুঝি মেরে ফেলার পরিকল্পনা করছে। দীর্ঘশ্বাস অস্থিরতায় অবিন্যস্ত হয়ে গেছে সেই কবে। বেলা লজ্জায় আড়ষ্ট হয়ে বসেছিল। আদ্র অন্যদিকে তাকাতেই বিষাদ শান্তস্বরে জিজ্ঞেস করলো, আপনাকে মানা করা সত্ত্বেও ওই ছেলেকে মেরেছেন কেন? প্রশ্ন শুনেও ওর দিকে তাকালো না আদ্র। কপালের চুলগুলো পেছনের দিকে ঠেলে নির্বিকার স্বরে উত্তর দিল, বেয়াদবি করছিল তাই মেরেছি। বেলা বিমূঢ় হয়ে তাকালো। কি বেয়াদবি? তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর বিশ্রী রকমের বেয়াদবি। একটু চুপচাপ করে আবার বলল, তবে সময়ের অভাবে চর ছাড়া কিছু করতে পারিনি কাল থেকে, তাই শান্তি পাচ্ছি না। কি নিঃসংকোচ অকপটে বলা কথাটি। বেলা আশ্চর্য হয়ে পিটপিট করে তাকালো। কিছু বলতে পারলো না। সময় গড়ালো। স্টুডেন্টের বাসার প্রায় কাছাকাছি চলে এলো রিক্সা। আদ্র হঠাৎ শীতল গলায় বলল, তুমি আর শাড়ি পরবে না বেলা? বেলা বুঝে উঠতে পারলো না। অবাক হলো। কপালে বাজ ফেলে জিজ্ঞেস করলো, কেন? আদ্র কিভাবে যেন তাকালো। তখন দুজনের নেত্রজোড়া মিলিত হলো। অনুরাগ স্বরে বলল, আমি বেসামাল হয়ে যাব? আদ্র দাঁড়ালো। চোখের তীক্ষ্ণতা আর পুরুষালী কণ্ঠের পিঠে নেতিয়ে গেল বেলা। শাড়ি খামছে ধরল। দৃঢ় লজ্জায় জড়াসড়া হয়ে তৎক্ষণাৎ চোখ বুঝলো সে। ছাত্রীকে পড়াতে পড়াতে সন্ধ্যা হয়ে গেছে। মেঘে মেঘে গর্জন শোনা যাচ্ছে। কি ভয়াবহতা! রিক্সায় উঠতেই আকাশটা কেঁদে উঠল খুব জোরে। করিম চাচা দ্রুত তাগাদা দিয়ে বললেন, তাড়াতাড়ি পলিথিনটা টাইনা লও মা, নাইলে ভিজে যাইবা। বেলা শুনল। হুডের এক কোণে চেপে রাখা পলিথিন জাতীয় পদার্থটা টেনে নিজের শরীর ঢেকে নিল। শাড়ি কুচিগুলো একটু জাকিয়ে অবশিষ্ট পানি রেশ কাটানোর ব্যর্থ চেষ্টা করলো। করিম চাচাকে বলল, আপনিও তো ভিজে যাচ্ছেন চাচা। এখানে কোথাও রিক্সা একটু দাঁড় করান, বৃষ্টি কমলে না হয় যাব। ইতিমধ্যে কাকবাজা হয়ে গেছে করিম চাচা। পুরাতন শার্টের পিঠের দিকটা বাজেভাবে ভিজে গেছে। কপাল বেয়ে পড়া পানিগুলো এক হাতে মুছে তিনি বললেন, ভিজে তো গেছি মা, অভ্যাস আছে। এখন দাঁড়ালে তোমার দেরি হইব। বেলা আর বিরক্তি করলো না। পর্দার ফাঁক গলিয়ে বৃষ্টি ছিটে আসছে। কাপড়ে হ্যান্ডব্যাগটা ভিজে গেছে অনেকাংশ। তা কোলে নিয়ে সাবধানে রাখলো বেলা। মেলা থেকে আদ্রর জন্য একটা ঘড়ি কিনেছিল সে। হঠাৎই চোখে পড়ে গিয়েছিল আদ্রর হাতে মানাবে খুব, তবে তাকে দেওয়ার সাহস হয়নি তার। ব্যাগ থেকে ঘড়িটা বের করে আলতো হাত বুলালো সে। মনে দ্বিধা কাজ করলো, ঘড়িটা কি আদ্র পছন্দ হবে? বৈবাহ তেজস্বী এক সিএনজির তাণ্ডবীয় ধাক্কায় উপর হয়ে পড়ল রিক্সা। করিম চাচা রিক্সা থেকে পড়ে গেলেন। হাতে ব্যথা পেলেন একটু। বেলা ছিটকে উঠল। কর্কশ অসমতল রাস্তায় ঘেঁষা খেলো প্রচণ্ডভাবে। হাত পায়ে উন্মুক্ত। কোমরে আঁচড় পড়ে গেল সহস্র। আদ্র দেওয়া লাল চুড়িগুলো ভেঙে গেছে কয়েকটা। হাতে বিঁধল তা। থুতুনি কপালে কেটে রক্ত গড়ালো। ডান গালটার বুঝি চামড়া আর নেই, ছিলে একাকার। শাড়ি
হাঁটুর নিচে অবধি উঠে গেছে, আঁচল সরে গেছে ক্ষীণ, চোখে ঝাপসা দেখাচ্ছে। হ্যান্ডব্যাগটা যে কোথায় পড়ে গেল? আদ্রর জন্য কেনা ঘড়িটা বোধহয় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। কম দামি তো, বেলা খুব মিলিয়ে ঝুলিয়ে কিনেছিল। আদ্র তখন ক্লাসে, আর মাত্র 6 দিন আছে নির্বাচনের, বেশি দিন নেই। নির্বাচনের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। আদ্র সে নিয়েই কথা বলছিল। কথার মাঝে ফোনটা বেজে উঠলো তার। করিম চাচা কল দিয়েছে। আদ্র একবার দেখে ফোনটা সাইলেন্ট করে দিল। আবার কল দিতেই দায়সারাভাবে ফোন উঠালো সে, রিসিভ করে বলল, আমি একটু ব্যস্ত আছি চাচা, পরে কথা বলি। ওপাশ থেকে তীব্র কান্না জঙ্কার তুলল। হামাও করে কেঁদে করিম চাচা বললেন, আমাকে মাফ করো স্যার, আমি তোমার কথা রাখতে পারি নাই। এর মাঝে তন্ময় বলতে নিল, ভাই আমার মনে হয় পাশের এলাকায় বেশি। হাতের ইশারায় তন্ময়কে থামিয়ে দিল আদ্র। তার সম্পূর্ণ মনোযোগ এখন ফোনে। করিম চাচা আবারও বললেন, রিক্সা পিছন দিয়ে কে জানি ধাক্কা দিয়েছে। আমি ব্যথা না পেলেও বেলা ম্যাম অবস্থা ভালো না, আমি হসপিটালে নিয়ে আইছি, তুমি চাইলে আসো। আদ্র বসা থেকে দাঁড়িয়ে গেল। অস্থির পায়ে কাউকে কিছু না বলেই বৃষ্টির মাঝে বেরিয়ে পড়লো ক্লাব থেকে। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে বলল, কোন হাসপাতাল চাচা? আমি আসছি, ওকে একটু দেখুন তো, ও কি কাঁদছে? কাঁদতে মানা করবেন। সরকারি হাসপাতালগুলোর মতোই অতি সাধারণ এই হাসপাতালটিও, নিয়মকানুন বাধা নেই। বৃষ্টির করুণ স্যাঁতস্যাঁতে পরিবেশ, মস্ত বড় রুমগুলোতে শত শত রোগীর অবস্থান। সেই রুমগুলোর একটিতে বেলাকে দেখতে পেল আদ্র। এক কোণের এক বিছানায় ঘুমিয়ে আছে সে। পরনে ভেজা শাড়িটি পাল্টে হাসপাতালের সাদা পোশাক গায়ে জড়ানো, দৃশ্যমান কপাল, থুতুনি, হাত পায়ে গোড়ালি সবটাই যেন পাষাণ ব্যান্ডেজের দখলে। ডান গালটার দিকে তাকানো যাচ্ছে না। ব্যান্ডেজ না থাকলেও নাজুক চামড়া ছিলে কি করুণ দেখাচ্ছে। রক্তিম হয়ে আছে পুরো মুখশ্রী। আদ্রর নিঃশ্বাস আটকে বসলো যেন, স্তব্ধ হয়ে থমকে দাঁড়ালো। নির্বাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল সে। কাঠিন্যতার আবরণ উবড়ে গেল। বিকালের সময়টাতেও তো মেয়েটা তাকে দেখে কিভাবে লজ্জা পাচ্ছিল। সুশ্রী শাড়িতে কি চোখ বাঁধানো সুন্দর লাগছিল তাকে। তবে এখন কি হলো মেয়েটার? এমন নির্জীব হয়ে পড়ে আছে কেন? পেছন থেকে করিম চাচা একটু রয়েস হয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, এতক্ষণ অজ্ঞান ছিল, জাগর হওয়ার পর থেকেই ব্যথায় কাঁদছে। যখন কইলাম তুমি আইবা তখন একটু শান্তি হয়েছে, একটু আগেই ঘুমাইছে মাইয়ারা। আদ্র প্রতি উত্তরে কিছুই বলল না। তার কঠিন দৃষ্টি বেড়াতে স্থির, চোয়াল শক্ত। হাসপাতালে আসতে গিয়ে শার্টের কাতের অংশটুকু বাজেভাবে ছিঁড়ে গেছে। এলোমেলো চুলগুলো পানিতে আরো চুপসে আছে যেন। চোখের কোণ ঘেঁষে বিন্দু বিন্দু পানি গড়াচ্ছে। করিম চাচা আবারও বলতে চাইলেন, তোমার লাগে টুলান্ন বাজান, বসবা? আদ্র গম্ভীর স্বরে জবাব দিল, লাগবে না, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি বাসায় চলে যান। রিক্সার যা ক্ষতি হয়েছে সব আমি কালকে দেখব। কৃতজ্ঞতায় নেত্রজোড়া জলে ভরে গেল ওনার। আবারও কেঁদে ফেলে বললেন, তুমি অনেক ভালো বাজান, বেলা মায় তাড়াতাড়ি ঠিক হইয়া যাইব, তুমি চিন্তা কইরো না। করিম চাচা চলে গেলেন। আদ্র আস্তে ধীরে বেলা পাশে বসলো। ব্যান্ডেজ করা হাতটা আলতো করে নিজের হাতের বাজে নিয়ে নিল। এতক্ষণে আটকে রাখা দুর্বলটা নিমেষেই বেরিয়ে এলো যেন। বক্ষস্থল নিদারুণ সূক্ষ্ম যন্ত্রণায় শিরশির করে উঠল। চোখ ক্লান্তিতে ভেঙে আসলো। ডিমে যাওয়া গলায় সে খুব আস্তে করে বলল, আমায় ক্ষমা করবে বেলা, আমি ঠিকমতো তোমার খেয়াল রাখতে পারিনি। আদ্র মাথা ঝুঁকালো, হাতে পিঠে কপালে ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। বেলা বিছানা থেকে মাঝারি জানলাটা কিঞ্চিত দূরে অবস্থিত। বৃষ্টির ছিটে না আসলেও তেজি অনলের হিমশীতল স্পর্শ ছুঁয়ে দিচ্ছে ওদের। আদ্রর জাকরা মাথা চুলগুলো আরো এলোমেলো হলো। ঠান্ডায় অল্প কেঁপে উঠলো বেলা। চোখ জোরে পিটপিট করলো। আস্তে আস্তে চোখ মেলল সে। মাথাটা ভারী লাগছে, টনটন করছে কপালের রগ। শরীরের ক্ষতগুলো যেন নতুন উদ্যম। গা জ্বলানো ব্যথা মেতে উঠছে। চোখে কিছু দেখতে পারছে না, সব ঝাপসা। আদো আদো কয়েক সেকেন্ড গড়ালো। ঝাপসা জিনিসগুলো স্পষ্ট হয়ে উঠলো হঠাৎ। নিজের সামনে আদ্রকে দেখে কয়েক দফা চমকালো বেলা। কিছু পলক চেয়ে দুর্বল গলায় কোনো মতে ডাকলো, আদ্র। আদ্র শুনলো না যেন, কিছুক্ষণ ওভাবেই রইল। তারপর হুট করে মাথা তুলে তাকালো তার পানে। বেলার চোখে তখন জলশিরা এসে ভিড় জমাচ্ছিল, কিন্তু তা গাল অব্দি পৌঁছানোর দুঃসাহস করতে পারেনি। খুব কঠিন হয়ে বেলা বলল, কেন এসেছেন আপনি? চলে যান। আদ্র আহত নয়ন তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, আমি সরি বেলা, তোমার কাছে পৌঁছাতে খুব দেরি করে ফেলেছি। অমনি দুঃসাহসী হয়ে জলগুলো গাল ছুঁয়ে দিল।
ঠোঁট ভেঙে কেঁদে ফেলল বেলা। আটকে আসা কণ্ঠে প্রবল বিষাক্ততার সঙ্গে অভিযোগ করে উঠল, আপনি খুব খারাপ আদ্র, সত্যিই দেরি করে ফেলেছেন আসতে। আর আগে আসেননি কেন? রাস্তায় পড়েছিলাম আমি, কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে। আমার ভেজা শরীরটার দিকে বিশ্রীভাবে তাকাচ্ছিল, যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। মনে মনে আপনাকে খুব করে চাইছিলাম, কিন্তু আপনি আসেননি। হাসপাতালের বেডে যখন ওষুধ লাগাচ্ছিল তখন খুব জ্বলছিল ব্যথাগুলো। আমি তখনও আপনাকে নিজের কাছে চাচ্ছিলাম, আপনি তবুও আসেননি। এখন কেন এসেছেন? আপনার সহানুভূতি চাই না আমার। চলে যান। যাচ্ছেন না কেন? চলে যান এখান থেকে। বেদনাদায়ক করুণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো খুব স্তনাপর্ণে। বুকটা খুব ভারী ভারী লাগছে। ছেলেরা কাঁদতে পারে না কেন? আদ্র খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না, চেষ্টা করেও পারছে না। অসহ্য লাগছে সব, গলায় যেন কাটা বিঁধে আছে। আদ্র ঝুঁকে বেলার কপালে কপাল ঠেকালো। ব্যথার কারণে তাকে সরাতে পারলো না বেলা। প্রবল প্রতিবাদী হয়ে বলল, সরুন আমার কাছ থেকে, ছোবেন না আমায়। চলে যান, আর আসবেন না, কখনো আসবেন না। আদ্রর ধীর গলা। কথা বলবে না বেলা। বেলা সত্যি সত্যি চুপ হয়ে গেল, আর একটা কথা বলল না। চোখ বুজে নিল। আদ্রর উষ্ণ নিঃশ্বাস তার পুরো মুখশ্রী জুড়ে ঘুরছে, প্রচন্ড হাহাকার করছে দুজনের ভেতরটা। আদ্র নিষ্প্রভ স্বরে বলল, আমার ভেতরে তোলপাড় কি তুমি শুনতে পারছো বেলা? বিশ্বাস করো, আমি আগে জানলে কখনোই তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতাম না। নিরুপায় ছিলাম, তোমার কাছে তাড়াতাড়ি আসতে পারছিলাম না। জ্যামের কারণে রাস্তা পাল্টে এসেছি কতবার। আমার নিঃশ্বাসের গতি বুঝতে পারছো? কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। আমার নিজেকে অসহায় লাগছে বেলা। এতটা অসহায় আমি কখনোই হইনি, বিশ্বাস করো, কখনো না। আদ্র থামলো। নিঃশ্বাসের গতি আরো বেড়ে গেল। বেলা তার ক্ষত বিক্ষত হাতটা আদ্র পিঠে বহু কষ্টে রাখলো। ক্রনন্দরত হয়ে কম্পাইন গলায় বলল, আপনার জন্য আমি ঘড়ি কিনেছিলাম আদ্র, ওঠার দিতে পারলাম না। আদ্র মনে মনে তখনও বলল, আমিও তো এক বুক ভালোবাসা এনেছিলাম বেলা, ওটাও তো আমার দেওয়া হলো না। আদ্র সরে এসেছে। বেলা উঠে বসতে চাইল, কিন্তু হাতে বর দিয়ে উঠে বসার ক্ষমতা নেই। তা দেখে আদ্র সচকিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? ব্যথা পাচ্ছ? ডাক্তার ডাকবো? বেলা মাথা নাড়ালো, অর্থাৎ না। তাহলে কি হয়েছে? ভ্রুকুচকে সন্ধিয়ান কণ্ঠে শোধালো আদ্র। উঠে বসতে পারছি না। মুহূর্তেই বেলার অতি নিকটে এসে কাঁধে তার মাথাটা আলতো করে রাখলো আদ্র। বুকের সঙ্গে মিশিয়ে নিল। বালিশগুলো ঠিক করে বেলাকে হেলান দিয়ে বসালো, কিন্তু নিজে সরল না। বেলার গালে বৃদ্ধাঙ্গুল বোলালো বেশ কয়েকবার। আশেপাশের রোগী, তাদের আত্মীয় স্বজন সবাই বড় বড় চোখে তাকিয়ে আছে তাদের দিকে। এতক্ষণ খেয়াল না করলেও এবার ভীষণ অপ্রতিভ হলো বেলা। আদ্রকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে মিনমিনিয়ে বলল, সরুন। আদ্র পছন্দ হলো না কথাটি। চোখ মুখ কুচকে ফেললো সে। মানে? সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, আমার অস্বস্তি হচ্ছে। সরুন। আদ্র দৃষ্টি ঘোরালো। সবার নজর তাদের দিকে স্থির। কেউ অবাক হচ্ছে, কেউ মিটিমিটি হাসছে। আদ্র ভালো লাগলো না, রাগ হচ্ছে প্রচন্ড। এভাবে তাকিয়ে দেখার কি আছে? ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। কেবিন নিতে হবে। এই খোলামেলা রুমটিতে বেশিক্ষণ থাকাও যাবে না। বিপক্ষ দলে কেউ দেখলে সমস্যা পড়তে হবে। রুম থেকে বের হওয়ার জন্য উপযোগী হতেই হঠাৎ হাতে টান পড়লো আদ্র। অবিন্যস্তভাবে তার হাতে 3টে আঙ্গুল ধরে রেখেছে বেলা। আদ্র তাকাতেই ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি চলে যাচ্ছেন? আদ্র উত্তর দিতে পারলো না। তার আগেই বেলা আবার তার মতো করেই বলে উঠলো, যাবেন না দয়া করে, এখানে একটু বসুন। আমার একা একা থাকতে ভালো লাগে না। প্রেমিকার সিক্ত অনুরোধের পিঠে কথা বারবার সাহস পেল না প্রেমিক। বাধ্য নেয় বসে পড়লো। কোমল স্বরে বলল, আচ্ছা, যাচ্ছি না। এই যে হাত ধরলাম, এখানেই থাকবো। বেলা ঘুমাচ্ছে। অবাধ্য চুলগুলো বাতাসে জাপটায় এলোমেলো হচ্ছে বারবার। হাত বাড়িয়ে তা কানের পিছনে গুজে দিল আদ্র। আলতো করে বেলা মাথার বুকের মধ্যিখানে টেনে নিল। শীতল আবহাওয়ায় একটুখানি উষ্ণ আলিঙ্গন পেতে নড়ে চড়ে উঠল বেলা। ঘনিষ্ঠ হলো। দুর্বল হাতে আদ্র কোমর জড়িয়ে বুকে গুটিয়ে গেল। তা দেখে বোধগম্য হাসলো সে। কপালে সাদা ব্যান্ডেজের এক পাশ দীর্ঘক্ষণ অদর ছুঁয়ে রইল। মোটা লম্বা করে একজন মহিলা ডাক্তার এগিয়ে এলেন তখন। ওদের দেখে মিষ্টি করে হাসলেন, জিজ্ঞেস করলেন, উনি কি আপনার ওয়াইফ হন মিস্টার আদ্র? অধিক পাওয়ারই ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বেলাকে। জড়াসড়া হট্টগোল হলেও সে সহজে ঘুম থেকে উঠবে না।
তবুও প্রেমিক পুরুষের এ নিয়ে বড্ড আকাঙ্ক্ষা। ক্ষণে ক্ষণে আশপাশে কোলাহলের বিরক্ত হচ্ছে সে। প্রিয়তমার ঘুম যদি ব্যাঘাত ঘটে, ঘুম থেকে উঠেই তো ব্যথায় কাঁদবে মেয়েটা। ঘুমানোর আগেও কাঁদছিল, ওষুধ খেতে চাইছিল না, তিতো লাগে বলে। আদ্র বুক ভারী হয়ে আসে। মেয়েটার এইটুকু কষ্ট তার সহ্য হয় না। বুকের চিনচিনে ব্যথায় নিজেরই অসহ্য লাগে। মহিলা ডাক্তারটির দিকে না তাকিয়েই আদ্র রুষপূর্ণ গলায় বলল, আস্তে কথা বলুন, ও উঠে যাবে। ওনার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। আগের থেকে এবার একটু দীর্ঘ গলায় বললেন, ওনাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এত সহজে উঠবে না। তারপর একটু থেমে আবার বললেন, আপনি কিন্তু প্রশ্নের উত্তর দিলেন না। ডাক্তারের দিকে এক পলক তাকালো আদ্র, দৃষ্টি ফিরে নিল তৎক্ষণাৎ। স্বাভাবিক কণ্ঠে বলল, না হবে। আপনি কি আমাকে চেনেন? আপনাকে কে না চেনে আদ্র ইয়ানিত? টিভিতে অনেকবার দেখেছি, ইভেন আমার পরিবারও আপনাকেই ভোট দিবে বলে ভেবে রেখেছে। ভীষণ পছন্দ করে সবাই আপনাকে। আদ্র উত্তর দিল না সে কথার। বেলা শীতে কাঁপছে, গা গরম লাগছে। জ্বর এলো নাকি? উদ্বিগ্ন হয়ে সে বলল, ওর জ্বর আসছে কেন দেখুন তো। ডাক্তার বেলার কপালে তাপমাত্রা চেক করে বললেন, ব্যথার কারণে জ্বর এসেছে, চলে যাবে, চিন্তা কোনো কারণ নেই। আদ্র ব্যথাটা তবুও স্বস্তি এসে হানা দিল না। নেতিয়ে পড়া বেলাকে এক হাতে সামনে প্রশ্ন করল, আমি কেবিন রেডি করতে বলেছিলাম আপনাদের, করেছেন? আদ্র কথা পারল না। চট করে কুলে তুলে নিল বেলাকে। আদুরে ভাবে, খুব সাবধানে, সুপ্ত অধিকারবোধ নিয়ে গম্ভীর স্বরে বলল, তার প্রয়োজন নেই, আমি ওকে নিয়ে যেতে পারবো। কেবিনটা কোন দিকে? প্লিজ আওয়াজ কম করুন আপনারা, এটা হসপিটাল, অন্যদের সমস্যা হচ্ছে, বোঝার চেষ্টা করুন। মহিলা ডাক্তারটি ক্ষীণ সময়ের জন্য হকচকালেন, ভরকে গেলেন। পরে কোণে হেসে দিলেন তিনি। এমন বিশুদ্ধ অকৃত্রিম ভালোবাসা নিজের 36 বসন্তে খুব কমই দেখেছেন। বাহিরে বৃষ্টি আর নেই, রাস্তা গাছপালা সব পানির স্পর্শে এসে স্নিগ্ধ হয়ে আছে। নবস্থলে গাঢ় নিকৃষ্ণ। কেবিনে জ্বালানা বন্ধ, তবুও যানবাহনের করা হর্নের শব্দে কান অবধি পৌঁছাচ্ছে। বেলা তন্দ্রা কেটে গেল। চোখ মেলতেই তীব্র আলোর ঝলকে আবার চোখ বুঝলো সে। মাথাটা ভারী ভারী লাগছে, শরীরে ক্ষীণ চিনচেনে ব্যথা বিরাজমান। হাতের উপর ভারী কিছুর অস্তিত্ব টের পেল সে। ধীর স্থিরভাবে সময় লাগিয়ে চোখ মেলল আবার। আদ্র শার্ট শুকিয়ে গেছে, জাকরা মাথার চুলগুলো আধ ভেজা, শুষ্ক ঠোঁট যুগল। বেলা ক্ষতহীন হাতটা তার কপাল ঠিকই আছে, নেত্রজোড়ার পাতা লাগানো। বেলার হঠাৎই পিপাসা পেল খুব। আদো আদো কণ্ঠস্বরে আদ্রকে ডাকলো, আদ্র, আপনি কি ঘুমিয়ে গেছেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় মাথা তুলে তাকালো আদ্র। শরীর যেন অল্প দুলে উঠল তার, ক্লান্ত দেখাচ্ছে খুব। চোখে শিরা উপশিরা রক্তিম হয়ে আছে, মুদে আসতে যাচ্ছে শুধু। আদ্র 2 হাতে চোখ কসলালো, জোর করে তাকালো। থেমে থেমে বগ্র হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে বেলা? মাথা ব্যথা করছে? কষ্ট হচ্ছে কোথাও? পানি খাবে? উত্তর দিতে বেশ সময় নিল বেলা। তাকিয়ে তাকিয়ে নিজের প্রেমিক পুরুষটাকে দেখলো দীর্ঘক্ষণ। লোকটা ভীষণ অধৈর্য, একটুতেই ব্যস্ত হয়ে পড়ে, অথচ ঠিকভাবে তাকাতেও পারছে না। বেলার মায়া হলো। ক্লান্ত আদ্রকে দেখে খারাপ লাগলো প্রচণ্ড। ঠোঁট কামড়ে কয়েকবার পলক জটকালো বেলা। মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি, আপনি শান্ত হন। আদ্র শুনল, তবে শান্ত হলো কিনা বোঝা গেল না। তার দৃঢ় নিঃশ্বাসের শব্দ বেলা অত দূর থেকে শুনতেও পারছে। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো আদ্র মুখশ্রী। বেলা আগের মতোই বলল, আমাকে উঠে বসেন, পানি খাবো। সে দেরি গেল না। বেলাকে আলতো হাতে বুকে চেপে বালিশ ঠিক করলো। বালিশে পিঠ থেকে বসে দিল খুব সতর্কতার সঙ্গে। ভরা পানির গ্লাসটা বেলার অদরের নিকট ধরলো, অন্য হাত মেলে রাখলো তার থুতনির কাছে। বেলা বেশি পানি পান করতে পারলো না, চুমুক করে অর্ধেক পানি পান করার চেয়ে ফেলে দিল বেশি। আদ্র বিরক্তিহীনভাবে গ্লাসটা নামিয়ে রাখলো। তার পুরুষালী শক্তপোক্ত হাতটা নমনীয়ভাবে বেলার ঠোঁটের আশেপাশে থাকা পানি মুছে দিল। কোমল সরে শোধালো, আর কিছু খেতে ইচ্ছে করছে? খাবে? বেলা মাথা দোলালো, অর্থাৎ খাবে না। আদ্র আবার কিছু বলবে, তার পূর্বেই বড় সড় ধাক্কায় কেবিনের দরজায় ঠেলে কে যেন ভিতরে প্রবেশ করলো। বেলা কেঁপে উঠলো, বিদ্যুৎ চোখে তাকালো। অন্তত এলোমেলো চুলগুলো, উৎকট পোশাক পরে আয়াস দাঁড়িয়ে আছে।
টি শার্টের একটা হাতা ছেঁড়া। আদ্র বুক উঁচিত করে সরু চোখে তাকালো, দৃষ্টিতে প্রখর তীক্ষ্ণতা। আশ্চর্য ভাব কাটিয়ে থমথমে গলায় প্রশ্ন করলো, তোর এমন পাগলের মতো অবস্থা কেন? আমি তো সবাইকে নিয়ে আসতে বলেছিলাম তোকে, বাকি সবাই কই? আয়াস তখন দ্রুত পদে বেলার পায়ের কাছটায় বসলো, জোরে সোরে নিঃশ্বাস নিল, হড়বড় করে বলল, ওরা নিচে, আমি আগে ভাগে মিল্কা হয়ে আসছি। তুই যে কেমন নির্লজ্জ তা তো আমার জানা। ভাবিকে ছেড়ে এবার একটু দূরে গিয়ে বসতো। তোদের এই স্বাধীন প্রেম দেখে আমার মনে বিরহ সৃষ্টি হচ্ছে। শান্তিমতো প্রেমও করতে পারছি না চৈতির সঙ্গে। আদ্রর কোনোরূপ হেলদোল দেখা গেল না। সে তার মতোই বেলার এলোমেলো চুলগুলো প্রথমে ঠিক করে দিল, কাঁথা ভালোভাবে টেনে দিল, তারপর ধীরে ধীরে একটু দূরত্বে গিয়ে বসলো। আয়াজ বেলার দিকে তাকিয়ে হাসলো। এবার ক্ষীণ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, এখন কেমন আছো ভাবি? আয়াজ আজ হঠাৎ করেই বেলাকে ভাবি বলে সম্বোধন করেছে। ব্যাপারটায় ভীষণ লজ্জা পাচ্ছে বেলা। মাথা নুইয়ে সে মৃদু স্বরে উত্তর দিল, আগের চেয়ে অনেকটা ভালো আছি ভাইয়া। আয়াজ মিটিমিটি আসলো শুধু। আদ্রকে বলল, ভাই, আমাকে কিন্তু নতুন টি শার্ট কিনে দিতে হবে। তোর কথায় তাড়াতাড়ি আসতে গিয়ে দরজার সঙ্গে লেগে আমার নতুন টি শার্ট ছিঁড়ে গেছে। আমার প্রিয় টি শার্ট চৈতি দিয়েছিল। আদ্র প্রত্যুত্তরে কোনো কিছুই বলল না। একটু পরে বাকি সবাই চলে এলো। প্রভা বেগম এসেই জাপটে ধরলেন মেয়েকে, কপালে সস্নেহে চুমু খেলেন, বিরতিহীনভাবে মুখে হাত বুলিয়ে দিলেন, কেঁদে ফেললেন তরতর করে। প্রবল শাসনের কণ্ঠে বললেন, তোকে আর বাসা থেকে বের হতে দিব না আমি। কোনো টিউশন ফিউশন করতে হবে না। সময় গড়াচ্ছে, রাত্রি গভীর। নিস্তব্ধ পরিবেশে মানুষের হাঁটার দপদপ শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। থমথমা হয়ে আছে আশপাশ। বিছানার এক পাশে বিহানকে আগলে রাখলেও দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। প্রভা বেগম খুব করে আগলে রেখেছেন মেয়েকে, পরম স্নেহে মমতায় বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে রেখেছেন। বেলাও চুপ করে লেপ্টে আছে মায়ের বক্ষস্থলে। কথা বলতে ইচ্ছে করছে না তার। মায়েদের শরীরে কেমন একটা মামা গন্ধ থাকে, যেটা কাছে থাকলে ব্যথা বেদনা চিন্তা সব কোথায় যে উবড়ে যায়। আদর দীর্ঘক্ষণ এক মনে চেয়ে রইল বেলার শুকনো মলিন মুখশ্রী পানে। সন্ধ্যায় সে কিছু না বলে ক্লাব থেকে চলে এসেছিল। পরে আর সেখানকার খবর নেওয়া হয়নি। পকেট হাতে ফোন বের করলো সে। পাওয়ার বাটন চাপতেই ইতিমধ্যে তন্ময়ের বেশ কয়েকটা মিস কল দেখতে পেল। লাস্টে একটা মেসেজও ছিল। আদ্র আর দেরি করতে চাইল না। বেলার সঙ্গে তো সবাই আছে। ফোন ঢুকিয়ে চলে যাওয়ার জন্য টুল ছেড়ে ওঠার পূর্বেই সায়েদ সাহেব ধীরে পায়ে এগিয়ে এলেন, আদ্র সামনাসামনি দাঁড়ালেন। খুব শান্তভাবে সস্নেহের সঙ্গে বললেন, তোমাকে আমি কিভাবে যে ধন্যবাদ জানাই বাবা। পরপর দুটো বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছো আমাদের। আজকে যদি তুমি আমার সাথে আমার মেয়েটাকে না দেখতে, ও বোধহয় এখনও ওভাবেই রাস্তায় পড়ে থাকতো। তুমি আমাদের ঋণী করলে তুললে বাবা। আদ্র একটু হাসার চেষ্টা করলো, নির্দ্বিধায় বলল, এভাবে বলতে হবে না আঙ্কেল, এটা আমার দায়িত্বের মাঝেই পড়ে। তিনিও প্রত্যুত্তরে প্রফুল্ল হাসলেন। কিছু একটা ভেবে আবারও বলে উঠলেন, তুমি তো মনে হয় কিছু খাওনি এখনো। খাবে না? দাঁড়াও, আমি কিছু নিয়ে আসছি তোমার জন্য। আদ্র সঙ্গে সঙ্গে বিরক্তি করলো। তার প্রয়োজন নেই আঙ্কেল, আমি একটু বের হব এখন, তখন খাওয়া যাবে। আপনাদের কিছু লাগলে আয়াজকে বলবেন, ও আর মা আজকে রাতটা এখানেই থাকবে। সাদ সাহেব কৃতজ্ঞতা চোখে তাকিয়ে রইলেন, কিছু বলতে পারলেন না। আদ্র এক পলক বেলার দিকে দৃষ্টি ফেলে বেরিয়ে পড়ল কেবিন থেকে। বিকাল 4টা বাজছে। বিছানায় বসে বসে বিশাল জ্বালানা গলিয়ে বাইরে তাকিয়ে আছে বেলা। কাল থেকে এখন অবধি একাধারে শুয়ে বসে থাকতে বৃত্তিশায় চলে এসেছে খুব। আজকেই বাসায় চলে যেতে চেয়েছিল সে, কিন্তু হাসপাতাল থেকে নাকি ডিসচার্জ দেবে না। কালকে ছাড়া বাসায় যেতে পারবে না সে। কেবিনের ভেতর এখন শুধুই বেলা একা। সায়েদ সাহেব এখান থেকেই অফিস চলে গেছেন বিহান স্কুলে। আরও বাসায় একা থাকায় রেখাকে সকালে দিয়ে এসেছে আয়াজ। এখন আবার প্রভা বেগমকে কোথায় যেন নিয়ে চলে গেল অনেকটা জোর করে। বেলা তাকিয়ে তাকিয়ে দেখলো শুধু, মানা করেনি, কিন্তু এখন বড্ড অসহায় লাগছে নিজেকে। ক্ষীণ চিনচিন করছে ক্ষতস্থান। শুকিয়ে যাওয়া ক্ষতগুলো চুলকাতে ইচ্ছে করছে খুব, কিন্তু তার করার সাহস নেই। পাছে আবার ব্যথা পেলে, রক্ত বের হলে। হঠাৎ খট শব্দে কেবিনের দরজা খুলে গেল। বেলা তাকালো না সেদিকে, একটু অভিমানের সরে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার মা?
ওপাশ থেকে সারা শব্দ এলো না। বেলা দৃষ্টি ঘুরালো, সামনে তাকাতেই আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণভাবে চমকালো সে। হকচকিয়ে অবাক স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আদ্র মুচকি হাসলো, উত্তর দিল না। ধীর স্থির পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। কোনো কথা ছাড়াই কপালে গালে হাত চোয়ালো, ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন ছুড়ল। জ্বর সেরেছে কখন? বেলা মৃদু কণ্ঠে উত্তর দিল, সকালে। আদ্র সরে এলো, হাতে থাকা বড় সড় প্যাকেট থেকে অনেকগুলো লাল চুড়ি বের করলো। বেলার কাছে অনুমতি চাইলো। তোমার হাতটা একটু দাও তো বেলা। বেলা শুনলো না যেন, হাত বাড়ালো না, চোখে বিস্ময় নিয়ে পলক ঝটকালো। পরপর 2-3 বার জিজ্ঞেস করলো, এতগুলো চুরি এনেছেন কেন? আদ্র ততক্ষণে বেলা হাত টেনে নিয়েছে, খুব সাবধানে সযত্নে একটা একটা করে চুরি পরিয়ে দিয়েছে তাকে। অকপটে নিঃসংকোচভাবেই বলল, তোমার চুড়িগুলো ভেঙে গিয়েছিল না, তাই নতুন এনেছি। বেলা রোষপূর্ণ হয়ে বলল, আমার কাছে তো আরো অনেকগুলো চুরি ছিল, আপনি শুধু শুধু এখন আবার আনতে গেলেন কেন? তাছাড়া মা যদি এখন আমার হাতে চুরি দেখে তখন কি বলবো আমি? আদ্র মাঝে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ভ্রুক্ষেপ হিংসে। চুরি পরানো শেষ হতেই বেলার হাত টেনে নিল। হাত নাড়াতে এখন অসুবিধা হচ্ছে না। চুরিগুলো খুলে ফেলতে চাইলে কঠিন গলায় ধমক দিল আদ্র। খবরদার বেলা, আমি চলে না যাওয়া অবধি চুড়িগুলো তোমার হাত থেকে খুলবে না। বেলা আর খুলতে পারলো না, জড়সড় হয়ে মাথা নোয়ালো, মিনমিন করে অভিযোগ করলো, আমি অসুস্থ না, বকছেন কেন? আদ্র শুনলো, কিছুক্ষণ চুপ করে নিঃশব্দে তার অবুঝ প্রেমিকাকে দেখলো। তারপর হঠাৎই এসে দিল সশব্দে, এগিয়ে এসে অদচ্ছ হলো প্রিয়তমার স্নিগ্ধ লালাটে। বেশক্ষণ লাগিয়ে খুব সময় নিয়ে ওভাবেই রইল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির অস্তিত্ব বজায় রেখে কোমল সুরে বলল, আচ্ছা এখন বকবো না, তুই সুস্থ হলে তারপর বকবো, ঠিক আছে? বাসায় ফিরে ক্লান্ত শরীরটা সোফায় এলে দিল আদ্র। এসির পাওয়ার বাড়ালো, চোখ বুজে উঁচু গলায় তাকালো। মা ঠান্ডা পানি আনো। টাকার 2 মিনিটে মাথায় পানি নিয়ে এলেন রেখা। ছেলে পাশে বসলেন, গ্লাস এগিয়ে দিয়ে বললেন, না। আদ্র নিল, এক নিঃশ্বাসে পুরো পানি পান করে গ্লাস রেখে দিল টেবিলে। রিমোটে আঙ্গুলের এক একটা চাপ প্রয়োগে খবরের চ্যানেলগুলো পাল্টাতে লাগলো সে। রেখা হাঁসফাঁস করছেন, প্রবল জড়তা খাস করছেন মনে। একবার টিভির দিকে তাকিয়ে ছেলের দিকে তাকালেন, আরেকবার জিজ্ঞেস করলেন, বেলার সঙ্গে দেখা করতে গিয়েছিলে আদ্র? আদ্র কপালে বাজ পড়লো, ভ্রুযুগল কুঁচকে গেল। সন্ধিহান কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি জানলে কিভাবে? রেখা একটু থেমে থেমে বললেন, আয়াজ বলল। বলে ক্ষীণ থামলেন তিনি। জড়তায় কিছুক্ষণ চুপ রইলেন। এরপর হঠাৎই এক উদ্ভট প্রশ্ন করে বসলেন, তুই কি বেলাকে পছন্দ করিস আদ্র? আদ্রর সময় লাগলো কথা বুঝতে, তৎক্ষণাৎ কিছু বলতে পারলো না। রেখা আবারও বলে উঠলেন, দেখ, মিথ্যা বলবি না। আমার কেন যেন মনে হয় তুই বেলাকে পছন্দ করিস। অন্তত তোর আচরণে আমি সেটাই বুঝেছি। তুই কি সত্যি বেলাকে পছন্দ করিস? বিমূঢ়তা কাটিয়ে নির্বিকার স্বরে আদ্র উত্তর দিল। হ্যাঁ করি। রেখার ভেতরটা হাজার হাজার পাথরে দেবে গেল যেন। বুক ভারী হলো। দীর্ঘশ্বাস ফেলে খুব কঠিন স্বরে তিনি বলতে লাগলেন, পছন্দ করিস ঠিক আছে, আর বেশি এগোবি না, এখানেই থেমে যা। এতক্ষণে টিভি থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো আদ্র। চোখ মুখ বিস্কৃত হলো, বিরক্তিতে তিক্ত হলো মেজাজ। তুমি কি বলছো, বুঝে শুনে বলছো মা? রেখা আগের মতোই বললেন, আমি বুঝে শুনেই বলছি, তোর মতো একটা ছেলের সঙ্গে জড়ালে মেয়েটা কষ্ট ছাড়া আর কিছুই পাবে না, যেমনটা তোর বাবার বেলায় আমি পেয়েছি। মেয়েটাকে আমার খুব পছন্দ আদ্র, আমি ইচ্ছে করে তো মেয়েটাকে কষ্টের পথে ঠেলে দিতে পারি না। আদ্র সত্য চলে তাকিয়ে রয়, কিছুটি বলে না। চোখে বাড়ি জমায় লাল লাল শিরাগুলো। রেখা একবার খুব করে অনুরোধ সুরে বললেন, বেলা থেকে সরে আয় আদ্র, মেয়েটাকে একলা ছেড়ে দে। আদ্র প্রথমে উত্তর দেয় না, সময় নেয়। রাগী সন্তুষ্টি স্বাভাবিক হতেই ভীষণ শান্ত স্বরে বলে, এমন আবদার করো না মা, যা পূরণ করার সাধ্যি আমার নেই। সকালটা যতটা কাঠফাটা রোদে মুখরিত ছিল, রাত্রির খানিকটা ঠিক ততটাই বরফ শীতল লাগলো বেলার। বিছানার সঙ্গে মিশে গিয়ে গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে রেখেছে সে। ফ্যান বন্ধ, জানালা গলিয়ে সুর করে বাতাস আসা যাওয়া করছে। শীতল লাগছে খুব, দাঁতে দাঁত লেগে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আলসামি ছুটিয়ে বেলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠান্ডার দরুন ক্ষতস্থানগুলো আরো বেশি টনটন করছে। ডান পায়ের গোড়ালি বাজেভাবে কেটে গিয়েছিল। ক্ষীণ খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতে হচ্ছে। টানা লাগানোর পূর্বে একবার বারান্দায় ওপাশটায় দৃষ্টি বুলালো বেলা।
অবুঝমন আদ্রকে দেখবার জন্য তৃষ্ণার্তুর হয়েছিল বোধহয়। তবে আদ্র নেই সেখানে। আশাহত হয়ে জানালা বন্ধ করে দিয়ে এসে পর্দা টেনে দিল। বিছানায় শুলেও এবার আর তন্দ্রা এসে ধরা দিচ্ছে না। লোকটা তার সঙ্গেই ছিল, কাল বিকালে দেখা করতে এসেছিল, তারপর আবার বিন্দুমাত্র খোঁজখবর নেয়নি। হাসপাতাল থেকে চলে আসার পরও না। ওই যে ড্রেসিং টেবিলের উপর আদ্র দেওয়া কালকের চুরিগুলো পড়ে আছে, অন্ধকারেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে বেলা। বেলার মন নিমিষেই বিষণ্ণতায় তিক্ত হয়ে উঠল। শুয়ে থাকতে ইচ্ছে করলো না। কিছুক্ষণ এমনিতেই দুটি সুচি হয়ে বসে রইলেছে। চেলা গড়িটা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। উঠে দাঁড়িয়ে একবার সোজা বারান্দায় চলে গেল বেলা। হিম করা দমকা হাওয়া ছুতেই গা কাটা দিয়ে উঠলো, শিরশির করে উঠলো গাল যুগল। চাদরখানা শরীরের সঙ্গে ভালোভাবে হাসটি বৃষ্টি নিল। আদ্রর বারান্দা দিকে তাকালো আরো একবার। লোকটা দেখা পেল না এখনো। আদ্র কি তবে বাসায় আসেনি? বিষণ্ণতা ভাঙল। কাঠের চেয়ারটাতে নিঃশব্দে বসে পড়লো বেলা। নিস্তব্ধ নভস্থলে অন্যমনস্ক দৃষ্টি নিক্ষেপ করতেই পাশ থেকে কাঙ্ক্ষিত ডাক শুনতে পেল সে। বেলা, বেলা চমকিত হলো। কাল বিলম্ব না করে চমকানো দৃষ্টিতে পাশে ফিরে তাকালো। আদ্র থমথমে মুখে দাঁড়িয়ে আছে। গাঢ় চাহনি বেলার মুখপানে স্থির। একদিনেই বেলাটাকে কেমন মলিন দেখাচ্ছে। উজ্জ্বল গৌরবর্ণের ত্বক প্রতিদিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল উজ্জ্বল করছে যেন। নেত্রকোণে কাটা দাগটা সুস্পষ্ট। পরনের টি শার্ট ট্রাউজার। আদ্র এগিয়ে এলো, রেলিংয়ে এসে দাঁড়ালো, কঠোর গলায় প্রশ্ন করলো, তুমি না অসুস্থ? না ঘুমিয়ে এখানে কি করছো? বেলা এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, মৃদু সুরে বলল, ঘুম আসছিল না। কেন আসছিল না? বেলা আমতা আমতা কণ্ঠস্বর। জানি না। আদ্র কিছু বলল না। নিবৃত্তে চেয়ে রইল প্রিয়সীর পানে। দীর্ঘক্ষণ অনিমেষ পলক্ষীন কালো কুচকুচে মণিজোড়া কেমন অসহায়ত্ব ফুটে উঠল তখন। নিষ্প্রাণ স্বরে সে দৃঢ়তা নিয়ে বলল, তুমি কাছে থাকলে তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে বেলা, বুকের ভেতর চেপে ধরতে ইচ্ছে করে। তুমি আমার সামনে এসো না তো। নিষিদ্ধ জিনিসে ঝোঁক বাড়ছে আমার। যাও, ঘুমাতে যাও। আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো। বেলা গেল না। হতবিলম্ব হলো। অবাক চোখে এই অচেনা আদ্রকে দেখতে লাগলো। চোখ মুখে দারুণ মেজাজ নিয়ে রেখেছে লোকটা। দৃষ্টি সরিয়ে নিয়েছে, তাকাচ্ছে না। জিভ দিয়ে ঠোঁট বেজালো বেলা। অবিন্যস্তভাবে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? এইভাবে কথা বলছেন কেন? আদ্র প্রথমেই জবাব দিল না। স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো। ল্যাম্পপোস্টের বাতিটি জিরজির করছে, একবার বন্ধ হচ্ছে, আরেকবার জ্বলছে। রাস্তায় গাঢ় আধারে স্থির হতে পারছে না। সেদিকে চেয়েই শান্ত গলায় আদ্র উত্তর দিল, কিছু হয়নি। তারপর একটু থেমে আবারও ঢিমে যাওয়ার স্বরে প্রশ্ন করলো, তোমার কি মনে হয় বেলা, আমি কি সত্যি তোমার অযোগ্য? তোমাকে কি শুধুই কষ্ট দেই? বেলার কপালে দুশ্চিন্তা বাজ পড়লো। আশ্চর্য কণ্ঠে বলল, হঠাৎ এসব কথা কেন বলছেন? আদ্র থেমেই নেই। শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বাড়ির উঠোনে তাক করলো। আগের মতো করেই বলতে লাগলো, কয়েকদিন পর এখানটা গার্ডে ভরে থাকবে। আমার আপনজন কেউই পর্যাপ্ত সিকিউরিটি ছাড়া বের হতে পারবে না। স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। আমার প্রাণের নিশ্চয়তা থাকবে না। যে কোনো সময় মরে যাব। কড়া গলায় আদ্রকে থামিয়ে দিল বেলা। আশপাশে খেয়াল করলো না। অনেকটা জোরেই চেঁচিয়ে উঠলো, চুপ করুন আদ্র। এসব কথা কেন বলছেন আমাকে? আমি শুনতে চেয়েছি আপনার কাছে। আদ্র হাসলো বোধগম্যভাবে। ভাষাহীন নেত্রে তাকালো। নরবরে দৃষ্টি বেলার মগজটিতে একটু একটু করে ঘুরছে। তার আতঙ্কিত ভাবটা নজরে এতেই আদ্র আরেক দফা হাসলো শুধালো, আমার ভবিষ্যৎ অনিশ্চিত বেলা। এই অনিশ্চিত ভবিষ্যতে কি তুমি জড়াতে চাও? নিষ্ঠুর জলরাশিগুলো ভিড় জমালো বক্ষস্থলে। ধুক ধুক দুবনির গতি প্রচন্ডভাবে বেড়ে গেল। মাথা হঠাৎ করেই যন্ত্রণা করছে। থেকে থেকে অটপটে বেলা স্বীকারোক্তি চাইল। চাই। আদ্র নিদৃঢ়ভাবে চাইল। শান্ত হলো সর্বাঙ্গ। প্রত্যুত্তরে সে স্বাভাবিক সুরে বলল, রুমে যাও, ঠান্ডায় কাঁপছো তুমি। ঘুমাও, যাও। বেলা একদমই গেল না, গলা জোর বাড়িয়ে দিল। আমি আপনার প্রিয় বেলা হব আদ্র। আদ্র মুচকি হাসলো, সুদীর্ঘ বিস্তর হাসি। উত্তর দিল, জানি। টিভির সব খবরে নেত্রা আদ্র ইয়ানিককে দেখাচ্ছে। 100বার অধিক বুটে বিজয়ী হয়েছে সে। আনন্দ মেটে উঠেছে পুরো দল। বাদ্যযন্ত্র বাজছে, গান চলছে সর্বোচ্চ আওয়াজে। আদ্র বেশিক্ষণ সেখানে থাকলো না। মন টিকল না তার।
আকিবকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আকিব মন খারাপ করে বলল তখন, এত তাড়াতাড়ি চলে এলেন কেন ভাই? আপনার এত জয় জয় হলো, একটু আনন্দ করতেন। আদ্র গার এদিক ওদিক নাড়িয়ে সিটে হেলান দিয়ে বসলো। পকেট থেকে ফোন বের করলো, চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সব আনন্দ তো তোমার ভাবির মাঝে আটকে আছে আকিব। আকিব হাসলো। তা ঠিক বলেছেন ভাই, গাড়িকে এখন ভাবির ভার্সিটির ওখানে নিয়ে যেতে বলবো? না, ফুলের দোকানে চলো, আগে কিছু গোলাপ কিনবো। কি ভেবে মিটিমিটি হেসে পেল আকিব কিছু শব্দ করে। আদ্র বুড়ো কুঞ্চিত করে তাকাতেই বহু কষ্টে থামালো তা ড্রাইভারকে ফুলের দোকানে নিয়ে যেতে বলল। আদ্র ফোনের কিবোর্ডে অনবরত চাপ দিয়ে বেলাকে বার্তা পাঠালো তখন, বড় মাপের একজন নেতা আপনার সঙ্গে দেখা করতে আসছে, বেলা তৈরি থাকুন। দ্রুত পা চালিয়ে হাঁটতে গিয়ে হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যেতে নিল বেলা। বাম পায়ের বুড়ো আঙ্গুল কেমন বেগে যাচ্ছিল, কোনো মতে নিজেকে সামলালো সে। বেখালি শরীরটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। তড়িৎ গতিতে রূপাও অতি বিতু মনে বেলার বাহু টেনে ধরলো। কটমটে গলায় দমাকে সুরে বলল, এত হুলস্থুল কাণ্ড ঘটাচ্ছিস কেন বেলা? কোথাকার কোন ট্রেন ছুটে যাচ্ছে, আস্তে হাট। কাঁধে ব্যাগটা ঢিলে হয়ে পড়ে যাচ্ছিল, তার ঠিক করে এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজলো বেলা। অনব্যস্ত কণ্ঠে মিথ্যা বলল, বাড়িতে মেহমান আসবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রূপা বড় বড় চোখ করে তাকালো। মেহমান বলতে তোকে আবার দেখতে আসছে নাকি? না, এমনিই আসবে। ক্ষীণ স্বরে উত্তর দিল বেলা। রূপা শুনল সামান্য, ও বলে চুপ হয়ে গেল। হাতে থাকা ফোন চালু করলো। ইউটিউবে ঢুকে কি যেন টাইপ করলো সে। উৎফুল্ল মনে একটা ভিডিও ছেড়ে বেলাকে দেখতে দেখতে বলল, দেখ বেলা, আমাদের কুমিল্লার নতুন এমপি আদ্র ইয়ানিদ, সুন্দর না দেখতে? বেলা শান্ত নেত্রে তাকালো। ফোনের স্ক্রিনে ঘরমাক্ত আদ্রকে দেখা যাচ্ছে। চোখ মুখ কুচকে ভাষণ দিচ্ছে সে। রোদে জলজল করছে মুখশ্রী, বড় বড় মতোই কঠিন তার কণ্ঠের তেজ, গা শিরশির করে কাঁপিয়ে তোলার মতো। বেলা দৃষ্টি ফিরে নিল। রূপা উত্তেজিত কণ্ঠে বলতেই রইল, ওনাকে যে আমার কি ভালো লাগে। ওনার একটা ভাইও আছে জানিস, আওয়াজ মেহেরাব, একদম ওনার মতো দেখতে, টুইন্স ওরা। বেলা আরো চোখে আরো একবার ভিডিওর দিকে তাকালো, স্বাভাবিক সুরে বলল, জানি ওনারা আমাদের এলাকাতেই থাকেন। কথাটা রূপার কানে প্রবল ঝংকার তুললেও তা বিশেষ আমলে নিতে পারলো না সে। বিশ্বাস করলো না। মাসি তাড়ানোর মতো করে বলল, ধুর, মিথ্যে বলছিস কেন? মনে মনে প্রশান্তির নিঃশ্বাস ফেললো বেলা। মুখ ফসকে কথাটা বলে ফেলেছিল সে। ভাগ্যিস রূপা বিশ্বাস করেনি, নয়তো এই খবর পুরো ভার্সিটিতে রুটিয়ে ছাড়তো সে। ভার্সিটির পেছনে পিচডেলা রাস্তায় কালো গাড়িটি দাঁড় করানো। নির্জন জায়গায় ড্রাইভার আর আকিবকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না বেলা। আকিব বেশ ব্যস্ত ভঙ্গিতে গাড়ির বাহিরে দাঁড়িয়েছিল, বারবার গড়ির দিকে তাকাচ্ছিল সে। বেলাকে দেখতে পেয়ে অল্প মুচকি হাসলো, নম্র স্বরে বলল, কেমন আছেন ভাবি? প্রতি উত্তরে বেলা লাজুক হেসে বলল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিলাম। ভাই ভেতরে অপেক্ষা করছেন। বলে গাড়ির পেছনের সিটে দরজা খুলে দিল আকিব। বেলা নিঃশব্দে ভিতরে গিয়ে বসতেই এক দফা চমকালো। বড় মাপের ব্যস্ত নেতা তার সঙ্গে দেখা করতে এসে আরাম করে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাস থেকে থেকে চলছে, বেলা তা তীব্রভাবে শুনতে পারছে। এসির পাওয়ার অতিরিক্ত করে রাখা, কালো রঙের জ্বালানার কাজগুলো উঠানো। বাহিরে কেউ ভেতরে দেখার জো নেই। এক হাত কপালে রেখে ঘুমাচ্ছে লোকটা। গায়ের ভিডিওর সে সাদা পাঞ্জাবি, বুকের প্রথম 3টে বোতাম খোলা, লোককুশ বক্ষস্থল থিন দৃশ্যমান। গার বেয়ে গামের শুকনো রেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বেলা হাসপাস করলো। কি করবে বুঝতে পারছে না। লোকটা কি উঠবে না? বাহিরে তাকিয়ে সবাইকে একবার পরখ করে নিল সে। আকিবা ড্রাইভার দূরে দাঁড়িয়ে কথা বলছে। বেলা দৃষ্টি সরিয়ে নিল। ইতস্ত হাতে আদ্র চৌড়া কাঁধে আলতো ধাক্কা দিল, মৃদুস্বরে ডাকলো, আদ্র, শুনছেন? আদ্র। আদ্র অল্প নড়চড়ে উঠলো। তন্দ্রা কেটে গেল নিমিষেই। কপাল থেকে হাত চড়ালো, চোখ মেললো ধীরস্থির ভাবে। প্রচন্ড বাঁকানো ব্রুজ কল নিয়ে কিছুক্ষণ গাঢ়নেত্রে চেয়ে রইল অবশ প্রিয়সীর দিকে। মুখশ্রী জুড়ে একরাশ ঘুমো ঘুমো ভাব তার, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। ঘুম জড়ানো কণ্ঠে সে খুব গভীর গলায় প্রশ্ন করলো, কখন এসেছো? বেলা আর চোখে সুদৃশ্যন পুরুষটির দিকে এক পলক তাকালো। জবাবে ছোট্ট করে বলল, কিছুক্ষণ আগে। দুহাতে চোখ কষলে ঠিক হয়ে বসলো আদ্র। বাহিরে দৃষ্টি ফেলে কি যেন দেখলো। অনুমতি ছাড়াই বেলার ওনার একাংশ টেনে ঘাড়মাত্র ঘাম বসলো। গলা উঁচিয়ে হাঁক ছাড়লেন,
ইমরান এদিকে আসো। সঙ্গে সঙ্গে আকিব আর ড্রাইভার এদিকে এলো। আদ্রর দিকে উঁচু চোখে তাকাতেই সে বলল, বাসায় যাব, গাড়ি ছাড়ো। ড্রাইভার মাথা জাগালো, গাড়িতে বসে পড়লো বিনা বাক্যে। আকিব তখন জ্বালানায় ক্ষীণ উকি মেরে বলল, আমি তবে চলে যাচ্ছি ভাই, দরকার হলে ফোন করবেন, আমি আবার আসবো। আদ্র মুখে কিছু বলল না, হালকা মাথা কাত করলো মাত্র। গাড়ি চলতে শুরু করেছে। নীরবতা প্রখরতা খুব। আদ্র চুপচাপ শব্দহীনভাবে বেলার দিকে তাকিয়ে আছে। ধীরস্থির অনড়, তীক্ষ্ণতায় দৃঢ়তায় ভরপুর। বেলা গলা বাইর হয়ে আসছে, লজ্জায় অস্বস্তিতে জড়ো হয়ে আসছে সে। এভাবে তাকানো কি আছে? লোকটা কি বুঝতে পারছে না তার যে খুব লজ্জা লাগছে? প্রেমিকের দৃষ্টিভিত্তি সিক্ত বেলা আড়ষ্ট হচ্ছে বারবার। জোরালো গলায় বেলা বলল, এভাবে তাকিয়েছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে, অন্যদিকে তাকান। আদ্র নির্মগ্ন সুরে উত্তর দিল, তুমি মিথ্যে বলছো বেলা, তোমার অস্বস্তি হচ্ছে না, একদমই হচ্ছে না। আপনার ধারণা ভুল, অন্যদিকে তাকান। আদ্র শুনল না, বোধগম্য হাসলো। বেলা লজ্জা বহুগুণে বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে শোধালো, তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে বেলা। লজ্জা সে আর কথাই বলতে পারলো না, তাকালো না। আদ্র আবারও সিটে হেলান দিয়ে শুয়ে পড়লো, চোখ বুঝলো, হতাশ কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরিয়ে আমার রুমে বসিয়ে রাখার ইচ্ছেটা মাথা চারা দিয়ে উঠছে বেলা। তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটা বাজেভাবে আহত করছে। তুমি একটু বাজে হতে পারলে না? এত সুন্দর হতে কে বলেছিল তোমায়? প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল বেলা। পরক্ষণে ড্রাইভারের কথা মস্তিষ্কে হানা দিতেই রেগে তাকালো সে। জাজালো কণ্ঠে রিস ধরে ভীষণ নেত্রপলক ঝাপটালো, বলল, সমস্যা কি আপনার? ড্রাইভার সামনে না? আদ্র ঠাট্টার সুরে ড্রাইভারকে তৎক্ষণাৎ প্রশ্ন করলো, আমার কথা কি তুমি কিছু শুনেছো ইমরান? সেই মিটি মিটি হেসে মাথা দোলালো। না ভাই। আদ্র জয়ের হাসি এঁটে বেলাকে বলল, দেখেছো, শুনেনি। সময় গড়ালো। গাড়ি থামলো এলাকা থেকে বেশ অনেকটা দূরে। গাছের আড়াল করে বেলা ধীর পায়ে নেমে পড়লো। আদ্র দিকে একবার চেয়ে চলে যেতে নিলেই কোথা থেকে গোলাপের একটা তোড়া বের করে দূরে দিল তার হাতে। বেলা অবাক চোখে তাকালো। কিছু বলা পূর্বেই আদ্র কেমন অধৈর্য কণ্ঠে বলে উঠলো, কথা দিচ্ছি বেলা, গোলাপগুলোর পাপড়ি পড়ে যাওয়ার আগেই তোমাকে আমার ঘরে তুলবো। বাতাসে কেমন পুরা পুরা গন্ধ বেশি বেড়াচ্ছে। আদ্র একদমই সহ্য করতে পারে না এই গন্ধ। হাঁচি হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রুমাল নাকে চেপে ড্রাইভারকে গাড়ি গ্যারেজে রেখে আসতে বলল সে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা একবার ভালোভাবে দেখে নিল। না, কাউকে তো কিছু পোড়াতে দেখা যাচ্ছে না, তবে ধোঁয়ায় ভরে গেছে চারদিক। বিরক্ত হয়ে আদ্র দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকলো। গলা উঁচিয়ে ডেকে উঠলো, রাহেল আন্টি, কোথায় আপনারা? পোড়া গন্ধ কোথা থেকে আসছে? স্প্রে করেননি কেন এখনো? রাহেলা দিলদার দৌড়ে এলেন। মোটা শরীর নিয়ে জোরজাপ করা একটু বেশি কষ্টকর। এসে ক্ষীণ সময় হাঁপিয়ে কুল পেলেন না, তাড়াতাড়ি মুখ চালিয়ে বললেন, আপা, পুরান জিনিস পুরাই ছিল একটু আগে, ওটারই পোড়া গন্ধ আসতেছে। তিক্ত মেজাজটা চড়া দিয়ে উঠলো। আদ্র কথা বাড়ল না, কণ্ঠে কঠিনতা এনে বলল, একটু আগে হলে এখনো রুম স্প্রে করেননি কেন? এসিও বন্ধ। আমি যে পোড়া গন্ধ সহ্য করতে পারি না, তা জানেন না আপনি? রাহেলা মাথা নোয়ালো, মলিন কণ্ঠে বলল, সরি, ভুলে গেছিলাম, এখনই দিতেছি। রাহেলা আবারও ছুটলো। আদ্র সেদিকে একবার চেয়ে সোজা ঘরে চলে গেল। এসি তাপমাত্রা কমিয়ে শীতলতা বাড়িয়ে দিল। ফ্রেশ হয়ে এসেই ল্যাপটপ নিয়ে বসলো সে। ইমেল চেক করতে লাগলো একে একে। রেখা ছেলের দরজার সামনে জড়তা নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবৎ। ছেলে তার অনেকদিন হলো প্রয়োজন ছাড়া কথা বলে না, হুটহাট পাশে বসে বলে না, আজকের দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে মা, হাত ধুয়ে টুয়ে ভাত খেতে পারবো না, এখন খাইয়ে দাও তো, কোলটা কেমন জানি খালি লাগছে। রেখা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেড়ানোর দরজায় আলতো ধাক্কা দিল। নিমেষেই খুলে গেল তা। ধীর পায়ে ভেতরে ঢুকলেন তিনি। আদ্র মাত্র একবার তাকালো, দৃষ্টি ফেরাতে ফেরাতে বলল, কোনো প্রয়োজন মা? রেখা আবারও দীর্ঘশ্বাস ফেললেন। নিঃশব্দে ছেলে পাশে গিয়ে বসলেন। হতাশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর কত আদ্র, আর কত শাস্তি দিবি? কিবোর্ডে অনবরত টাইপ করতে থাকা আঙুলগুলো ক্ষণিকের জন্য থামলো। পলক পড়লো দুবার। ফের নিজের কাজে ব্যস্ত হয়ে নিঃশব্দ স্বরে বলল, শাস্তি তুমি আমাকে দিচ্ছ মা, আমি না। আমি কি শাস্তি দিছি তোকে? আমি শুধু মেয়েটার ভালো চাচ্ছি আদ্র, আমি চাই না আমার মতো কষ্ট করুক কেউ। তোর বাবা যখন মারা গেল, তোরা তখন মাত্র 15 বছরে ছিলি। তোর দাদার ব্যবসা না থাকলে পথে নামতে হতো আমাদের।
আব্বা কতবার তোদের রেখে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল, আব্বা কতবার তোদের রেখে দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিল আমাকে জানিস? কতটা মানসিক যন্ত্রণা আমি সহ্য করেছি তার অনুমান কখনো করেছিস? কখনো বুঝতে চেয়েছিস আমার কষ্ট? আদ্র ল্যাপটপ পাশে রেখে দিল, পূর্ণ দৃষ্টে শান্তভাবে তাকালো, গম্ভীর স্বরে বলল, তুমি কি তখন আমাদের দিকে তাকিয়েছিলে মা? দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে। তোমার কান্না দেখে আমরাও কাঁদতাম। তুমিও তো খেয়াল করনি কখনো। রেখার ঠোঁট ভেঙে কান্না আসতে চাইল, তবে কাঁদলেন না তিনি। ঝাপসা চোখে স্বামীর হাস্যোজ্জ্বল মুখশ্রী মানসপটে ভেসে উঠল। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল কিছুক্ষণ। কঠোর হয়ে রেখা বললেন, তুই রাজনীতি ছেড়ে দে, আমি বেলার সঙ্গেই তোর বিয়ে দেব। যা সম্ভব না তা কেন বলছো? আমি চাই না তোর বাবার মতো তোরও সেই একই অবস্থা হোক। কথাটা বুঝতে চাচ্ছিস না কেন? আদ্র রুদ্ধশ্বাস কণ্ঠে উত্তর দিল, যদি বাবার মতো আমার অবস্থা না হয়, আমি যদি মারা না যাই, তখন তো আফসোস রয়ে যাবে মা। বেলাকে না পাওয়ার আফসোস। রেখা হাল ছাড়ল না, আবারও বোঝাতে লাগলেন, ভালোর দাম নেই আদ্র, দুর্নীতি ছাড়া রাজনীতিতে টেকা যায় না। জানি, দরকার পড়লে আমিও দুর্নীতি করব। রেখা চমকালেন খুব। অবাক চোখে ছেলে মুখ ফাঁয়া তাকালেন, থেমে থেমে জিজ্ঞেস করলেন, তুই দুর্নীতি করবি আদ্র? যারা দুর্নীতির ভাষা বোঝে তাদের সেই ভাষাটাই বোঝাতে হয় মা। আমি বাবার মতো নই। খুব সম্ভবত সেই পরিণতি চাই না বলে দুর্নীতি করতেও পিছপা হব না। বাবা ভালো মানুষ ছিলেন, সেই দাম ওরা দেয়নি। চোখের সামনে এখনো ভাসে মা, এই এলাকার ডাস্টবিনে আমার বাবার লাশ পড়েছিল। পুরো একটা বছর আমাদের কাছ থেকে আলাদা ছিলেন তিনি। অত্যাচার সহ্য করেছেন, মৃত্যুর জন্য ছটফট করেছেন। আমরা টের পাইনি, ঘুণাক্ষরেও তার ভেতরের অবস্থা জানতে পারিনি। আদ্র থামলো, কণ্ঠস্বর ভেঙে এলো যেন। রোধ হলো, তবে কান্নার ছিটে ফোটাও এলো না। চোখ রুষাক্ত হলো, ওভাবেই ঘর থেকে বেরিয়ে গেল সে। রেখা বসে রইলেন নিশ্চুপভাবে, চোখ থেকে পাষাণ জলশিরাগুলো বইতে লাগলো একাধারে। বিহানকে পড়তে বসিয়ে বেলাও পড়া প্রস্তুতি নিচ্ছিল। ভাইব্রেশনে আটকে ফোনটা ঝিরঝির আওয়াজ করতেই হাতে নিল তা। নেতা সাহেব থেকে কল এসেছে, সে ধরল কলটা। ওপাশ থেকে আদর থমথমে কণ্ঠস্বর শোনা গেল, তোমার কাছে 5 মিনিট আছে বেলা, ছাদে আসো। পরক্ষণে কল কেটে গেল। দাম্ভিক নেতার কথার পিঠে পাল্টা কিছু বলতে পারলো না বেলা। কান থেকে ফোন নামিয়ে একবার স্ক্রিনে তাকালো, ঝটপট ফোনটা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়লো। বিহানকে জাজলে কণ্ঠে দমকালো, আমি একটু ছাদে যাচ্ছি, একদম পড়া বাদ দিয়ে অন্য কিছু করবি না। এসে পড়া ধরবো, না পারলে দেখিস বাবাকে দিয়ে মার খাওয়াবো। বিহান বেজার মুখে বইয়ে মুখ গুজলো, তাকালোই না, যেন বইয়ের ভেতর আজ ঢুকে উদ্ধার করবে সে। আদ্রকে বেশি অপেক্ষা করলো না বেলা। সিঁড়ির ধাপ পেরিয়ে ছাদে প্রবেশ করতেই আদ্রকে দেখতে পেল সে। ছাদ টপকে তাদের ছাদের রেলিংয়ের উপর বসে আছে সে, সিগারেট ফুঁকছে। বেলা এগিয়ে এসে কাছাকাছি হলো, নাক মুখ কুচকে প্রশ্ন করলো, আপনার না পোড়া গন্ধে ধোয়ায় অ্যালার্জি? তবু সিগারেট খাওয়া বাদ দেন না কেন? এতে সমস্যা হয় না? আদ্র পাশ ফিরে তাকালো গম্ভীর প্রাণহীন চোখে। হাতের সিগারেট আরো একটা টান দিয়ে ফেলে দিল সদূরে। কোথায় গিয়ে পড়লো সেটা দৃষ্টির অগোচর হলো না। আদ্র বলল, আমি যেটা খাই সেটাই পোড়া গন্ধ নেই, আর এটুকু ধোয়ায় কিচ্ছু হয় না, আমার অভ্যাস আছে। বেলা শুনল না, জোর গলায় বলল, তাও আর খাবেন না? আচ্ছা। আদ্র দৃষ্টি বিস্তর আকাশে অনড় হয়ে আছে, তারাগুলো টিপটিপ করছে। আদ্র আগে বিশ্বাস করত ওই তারাগুলোর একটি আদ্র বাবা, সম্মানিত এমপি, যাকে আটক করে রাখা হয়েছিল পুরো 1 বছর। তিল তিল করে প্রতিটা দিন মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়েছিল। স্বাভাবিক ছিল তিনি আত্মগোপন করেছেন কিংবা বেঁচে নেই। তারপর একদিন বড় ডাস্টবিনের ওখানে গন্ধ পচা ময়লার স্তূপে বাবার লাশটা পড়ে থাকতে দেখেছিল সে। বুঝতে পারেনি ওটা তারই বাবা। চেহারা জলসানো ছিল তো। বাবার সেই 1 বছর পুরনো ছেঁড়া শার্টটা না দেখলে তো বিশ্বাসই করতো না এটা তার প্রাণপ্রিয় বাবা। যন্ত্রণাদায়ক এক গাঢ় নিঃশ্বাস ভেতর থেকে বেরিয়ে এলো খুব কষ্টে। বেলার হাত আলতো করে ধরল সে, বলল, বেলা, আমি কিন্তু রাজনীতি প্রতিশোধ নেওয়ার জন্য করছি না। আমি শুধু জানতে চাই কারা আমার বাবাকে মেরেছিল, কেন মেরেছিল। বাবার স্বপ্ন পূরণ করতে চাই আমি, ওদের দেখাতে চাই ওরা সবসময় আমাদের নিচে ছিল, নিচেই থাকবে। বেলা কিছুই বুঝলো না, অবাক নয়নে চেয়ে রইল শুধু ওই সুদর্শন মলির মুখটার দিকে, তার প্রেমিক পুরুষের দিকে। আদ্র হঠাৎ নিচে বসে পড়ল। বেলার হাত টেনে তাকেও বসিয়ে দিল।
সময় ব্যয় না করে মাথাটা বেলার কোলে রেখে শুয়ে পড়লো সাবধানে। বেলা হকচকিয়ে উঠল, ভর খালো খুব, মৃদু চেঁচিয়ে বলল, পাগল হয়েছেন নাকি? ময়লার মতো শুয়েছেন কেন? দরজা খোলা তো। আদ্র, উঠুন। আদ্র উঠল না, একটা অক্ষরও শুনল না, যেন চুপ করে চোখ বুজে রইল। আদ্রর ক্লান্ত মায়াময় মুখ দেখে বেলাও আর কিছু বলতে পারল না। নিয়ন্ত্রণহীন হাত আপনা আপনি জাকরা চুলগুলো বাজে বাজে চলে গেল। আদ্র তখন ডাকলো, বেলা। বেলা গরু লাগা কণ্ঠে মৃদু জবাব দিল। হুম। আদ্র তখন ঘুমিয়ে যেতে যেতে প্রবল দৃঢ়তার সঙ্গে বলল, আমি তোমাকে খুব জলদি বিয়ে করে ফেলবো বেলা। হাতের চিকন আঙুলগুলো অবিশ্রান্ত জাকরা চুলগুলো ভাজে ভাজে ঘুরিয়ে চলছে বেলা। লোকটা ঘুমিয়ে গেছে প্রায় অনেকক্ষণ হলো। ঘন ঘন নিঃশ্বাসে বিস্তর বক্ষস্থল ওঠানামা করছে। বেলার এক হাত খুব শক্ত করে ধরে রেখেছে সে, খুব যত্নে। চুল থেকে হাত নামিয়ে আদ্রর গালে আলতো করে হাত ছোঁয়ালো বেলা। শেপ করা গালটায় সদ্য নতুন চাপাদারি গজিয়েছে। লোকটাকে আরো সুন্দর লাগছে এতে। বেশ কিছু পলক এক দৃষ্টিতে চেয়ে থেকে আদ্রর মাথা কোল থেকে নিচে নামিয়ে রাখতে চাইল বেলা। ছাদে দরজা খোলা, সময় গড়াচ্ছে। মা বাবা যদি হুট করে চলে আসেন, কিন্তু তার পূর্বেই হঠাৎ ফোন বেজে উঠল প্রবল শব্দে। বেলা উসখুস করলো, আওয়াজের উৎস খুঁজলো। পরে যখন বুঝলো আদ্র কল এসেছে, উপায়ন্ত হয়ে মৃদু গলা ডাকলো তাকে। আদ্র, আদ্র শুনছেন? আপনার কল এসেছে। আদ্র। আদ্রর সারা শব্দ নেই, নড়াচড়াও করছে না। বেলা আবারও বেশ কয়েকবার ডাকতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো সে। নেত্রপল্লব ভেজা অবস্থায় রুষপূর্ণ গলায় প্রশ্ন করলো, কি হয়েছে, ডাকছো কেন? ততক্ষণে নতুন উদ্যমে ফোন আবারও বাজতে শুরু করেছে। বেলা মিনমিন করে বলল, আপনার ফোন বাজছে, অনেকবার কল করেছে। আদ্র বিনা বাক্যে ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। বেলার হাতে দড়ি দিয়ে অলস কণ্ঠে বলল, ফোন রিসিভ করে কানে ধরো। এসব করতে এখন একদম ভালো লাগে না আমার। বেলা অবাক হয়ে পলক জটকালো। আদ্র তখনও ঘুমের চোখ মেলতে পারছে না, তিক্ততায় বিকৃতি করে রেখেছে সারা মুখশ্রী। কল রিসিভ করে কানে ধরতেই কেমন থমথমে গম্ভীর স্বরে বলল, আদ্র, ইয়ানিদ বলছি। ওপাশ থেকে কি যেন বলল। আদ্র ব্রুযুগল অস্বাভাবিকভাবে কুঁচকে গেল, ঘুম উবড়ে গেল পুরোপুরি। তড়িৎ গতিতে উঠে বসে ফোনটা বেলার কাছ থেকে টেনে নিল সে। বড়সড় ধমক লাগালো, আমাকে আগে জানানো হয়নি কেন? আবারও পিনপতন নীরবতা। আদো আদো কোনো পুরুষের কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেল বেলা। চকিতে তাকালো। আদ্র আগের মতোই বলল, আসছি আমি, যেভাবে আছিস সেভাবেই থাক। কান থেকে ফোন নামালো আদ্র। কপালে দুটো আঙুল জোরালোভাবে ঘষে তপ্ত নিঃশ্বাস ফেলল। যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করে বেলার দিকে তাকালো। আমার এখন যেতে হবে বেলা, আমি তোমাকে পরে কল করব। বলে মাথা ঝুঁকিয়ে কাছাকাছি হলো সে। উষ্ণ নিঃশ্বাসের অস্থির ছোঁয়ায় ললাট রাঙিয়ে দিল। বেলা বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বিপক্ষ দল আক্রমণ করেছিল বেলা, আমার যেতে হবে। আদ্র চলে গেল। বেলা নিশ্চুপ হয়ে দেখলো তার যাওয়া, পিছু ডাকলো না আর। কানে এলো মার ডাকাডাকি করছেন। আদ্র রাতে ফেরেনি বাসায়, দলবল নিয়ে ক্লাবে ছিল। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তন্ময়ের হাত গুরুতরভাবে কেটে গেছে, বাহু একদলা মাংস ছুরির আঘাতে কেটে ক্ষতবিক্ষত, মাথা ফেটে এলাহিকাণ্ড। বাকিদের অবস্থাও সমীচীন নয়। ক্লাব তছনছ করা, প্রয়োজনীয় ফাইল, বুক সেলফ, চেয়ার ভেঙে ফেলা হয়েছে। আদ্র মাথা ঝিমঝিম করছে, ফুলে টনটন করছে কপালের মোটা রগগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। মাথার দুধারে হাত চেপে গাড় ঝুঁকিয়ে কিছুক্ষণ চোখ বুজে নিল সে। দরজা ঠেলে আঁকি পেল, যথেষ্ট নম্র গলায় ডাকলো, ভাই। আদ্র শুনলো, চোখ তুলে তাকালো। অত্যন্ত গভীরভাবে প্রশ্ন ছুড়ল, পার্টি অফিসে যেতে হবে আমার, কাজ সব হয়েছে, বাসায় যাব আমি। আকিব ইতস্ত করলো, রীতিনয়নে এদিক ওদিক তাকালো, আস্তে করে বলল, বিরোধী দলের ইখতিয়ার এসেছে আপনার সঙ্গে দেখা করতেন, আমি কি পাঠাবো ভাই? আদ্র চোখ ছোট ছোট হলো, খুবই সূক্ষ্ম দৃঢ়, তীক্ষ্ণতায় প্রবাহমান। ওভাবে চেয়ারে হেলান দিয়ে বসলো সে, বলল, পাঠাও। আকিব মাথা তুলে চলে গেল। ইখতিয়ার এলো তার একটু পরেই, পরনে মুজিব কোট, ধূসর রঙের জিন্সের জায়গায় জায়গায় ছেঁড়া, হাতে গলায় ভিন্ন ব্রেসলেট, মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে এখন থেকেই। আদ্র থেকে
বড় জোর 7-8 বছরের বড় হবে। অনুমতি ছাড়াই সূর্য আদ্রের সামনে চেয়ারে বসে পড়লো সে। নোংরা দাঁত বের করে বিশ্রী হাসলো, হাত বাড়িয়ে ফেসফেসে গলায় বলল, কেমন আছেন আদ্র সাহেব? নতুন পদ ক্ষমতা পেয়ে কেমন লাগছে? আদ্র চেহারায় কাঠিন্যতা, চোয়াল শক্ত, হাত মেলানো না সে। রাতের আধারে চুরের মতো কাজ করে এখন আবার কি জন্য এসেছেন? নিশ্চয়ই পদ ক্ষমতা পেয়ে কেমন আছি তা জানার জন্য না, কাজের কথা বলুন। হাত না বাড়ানোয় অপমানের শরীরে জ্বলনি অনুভব করলো ইখতিয়ার। তবে পরক্ষণেই তা গা জারা দিয়ে ফেললো। এমন একটু একটু অপমান সহ্য করতেই হয়, নইলে রাজনীতিতে টেকা যায় না। পরে না হয় হিসাব সমান সমান করবে। পা ছাড়িয়ে চেয়ার হেলান দিয়ে বসলো সে। বিশ্রী কণ্ঠটা আরেকটু বিশ্রী করে বলল, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, কিন্তু এজন্যই তোমাকে আমার ভালো লেগেছে অনেক। কিন্তু চোর তো রাতের বেলায় চুরি করে আদ্র সাহেব। হাতের পিঠে থুতুনি ঠেকিয়ে বসলো আদ্র, ঠাট্টা সুরে বলল, তাহলে আপনি বানছেন আপনি চোর, একজন নিম্নমানের চোর। শুনে সশব্দে হেসে উঠলো ইখতিয়ার। কি বাজে শোনালো হাসিটা। মুহূর্তে আবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে উঠলো সে। টেবিলের পর 2 হাত রেখে বলল, ঠাট্টা মজা করা শেষ, এবার কাজের কথায় আসছি। দেখ আদ্র, তুমি না থাকলে এমপি পদটাই আমার হতো, তুমি মরলেও পদটা আমার হবে। কিন্তু আমি তোমাকে মারবো না, আমার দলের একজন প্রধান সদস্য বানাতে চাচ্ছি। আমার ড্রাগসের ব্যবসা আছে, মানে কলেজ ভার্সিটি ছেলেমেয়েদের ড্রাগ অ্যাডিক্টেড করা আর কি। এতে ব্যবসা ভালো চলে, কিন্তু ইদানিং তোমার ছেলেপেলেরা ভীষণ সমস্যা করছে, ওদের সামলাও, মোটা অঙ্কের টাকা পাবে। আদ্রার অভিব্যক্তি আগের মতোই কঠিন, শূন্য কোটায়, কপালে দৃঢ় বাজের বলি রেখা। টেবিল থেকে কলম নিয়ে সে কিছু একটা ভাবলো। হঠাৎ প্রশ্ন করে উঠলো, কত টাকা? কতটা যেন জঙ্কার তুলো পুরো রুমে। নিস্তব্ধতায় ডিঙিয়ে ইখতিয়ার হো হো করে হেসে উঠলো, জবাব দিল, তুমি যত চাও। আমি অ্যামাউন্ট আপনাকে মেসেজ করে দিব, এখন যেতে পারেন। মনে মনে আদ্রকে গালমন্দ করলো ইখতিয়ার। এত সহজে রাজি হওয়ায় খুশি হলো সে। স্বাচ্ছন্দ্যে চলে গেল সেখান থেকে। আকিব অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তখনও। আদ্রকে চিনতে পারছে না যেন, কণ্ঠস্বর থেকে কথা বেরোতে চাইছে না। ক্ষত মনে ক্ষীণ গলায় সে ডাকতে চাইলো, ভাই। পশ্চিম দিকে সূর্য ডুবেছে, আকাশ ঘোর, সন্ধ্যার সমাপ্তি মৃদুর কালো রঙে আচ্ছাদিত হচ্ছে। শিক্ষার্থীরা বাসা থেকে বেরিয়ে করিম চাচার রিক্সার দিকে এগোলো। রিক্সায় উঠে বসতে নিতেই তিনি হতন্ত হয়ে বিরক্তি হয়ে উঠলেন। তুমি আমার রিক্সা আজ উঠতে পারবা না মা, আদ্র স্যার মানা করছে। বেলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসলেন করিম চাচা। লাজুক কণ্ঠে বললেন, ওই সামনে গাছের পিছনে আদ্র স্যারের গাড়ি খাড়াইয়া আছে, তোমারা যাইতে কইছে, ওই যাও। বেলা তৎক্ষণাৎ সুদূর গাছের ওখানটায় দৃষ্টি ফেললো। কালো রঙের গাড়িটা ঠিক নজরে এলো তার। করিম চাচার দিকে তাকিয়ে বিনয়ী হাসি ফিরিয়ে সে গাড়ির দিকে এগোলো। কাছাকাছি আসতেই পেছনের দরজা আপনা আপনি খুলে গেল। ঠোঁট কামড়ে একবার চারপাশটা দেখলো বেলা। নিঃশব্দে আদ্র পাশে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করেছে। আদ্র নিশ্চুপ এক মনে অনিমেষ দেখছে বেলাকে। চোখে পলক খুব কমই ফেলছে। বেলার দিকে একদম ফিরে বসে আছে সে, অথচ চেহারায় স্পষ্ট চিন্তা, ক্লান্তি। নতমস্তকে বেলা আর নয়নে একবার তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? দেখছি তোমাকে। অকপটে বলা কথার পিঠে কিছু বলার সাহস পেল না বেলা। নিয়ে গেল, লজ্জা পেল, কেঁপে উঠলো, নেত্র বলল, ভারী হলো গাল। আদ্র দুর্বোধ হাসলো, হুট করে শোধালো, আমাকে তোমার কেমন লাগে বেলা? বেলা হকচে গেল, কি বলবে ভেবে পাচ্ছে না। ক্ষীণ সময় লাগিয়ে মৃদু কণ্ঠে খুব ছোট্ট করে বলল, ভালো। শুধুই ভালো? বেলা জবাব দিল না। লোকটা যে তাকে লজ্জা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে তা বুঝতে পেরে গেছে সে। আদ্র আবারও হাসলো, উঁচু গলার ড্রাইভারকে বলল, লাইট বন্ধ করে দাও ইমরান। বাতি নিভে যায়, অন্ধকার হয় চারপাশ। সেই অন্ধকার কাজে লাগিয়ে বেলার কাঁধে মাথা রেখে হেলে পড়ে আদ্র। বেলা চমকিত হয়ে কিছু বলা পূর্বেই বলে, তোমার বাসায় কাল পরিবার নিয়ে আসছে আমি, তৈরি থেকো। কেন? বেলার কণ্ঠে বিস্ময়। আদ্র নিষ্প্রভ স্বরে বলল, বিয়ে করতে। আয়নার প্রতিবিলম্বে নিজেকে দেখছে বেলা। গায়ে মায়ের ভারী শাড়ি জড়ানো লাল রঙের, হাতে আদ্র দেওয়া চুড়িগুলো, আদ্র নামে সেজেগুজে থাকা তার মুখশ্রী, কপালে পাশ ঘেঁষে অ্যাক্সিডেন্টের দাগ এখনো যায়নি। হাতের কোণের ক্ষত দাগটা শাড়ির আঁচলে ঢাকা পড়ে আছে। ঠোঁটে হাসি নেই। ভেতরকার দুর্বলতা, ভয়, জড়তা সব একসাথে জড়ো হয়ে দলা পাকিয়ে আছে। অস্থির লাগছে।
আয়না থেকে দৃষ্টি সরিয়ে জানালা কাছে দাঁড়ালো বেলা। উকি ঝুঁকি করলো আদ্রর বাড়ির ওই দিকটায়। বাড়ির প্রবেশ পথে 5-6টা দেহরক্ষী পাহারা দিচ্ছে। বাগানের ভেতরে আরো বেশ কিছু আছে, হাতে বড় বড় বন্দুক সবার, মুখে কি তীব্র কাঠিন্যতা, যুদ্ধভাব। এদের দেখলেই তো শিশির করে ওঠে বেলার শরীর। আদ্রর অস্বস্তি হয় না। ভাবনা মাঝেই প্রভা বেগম এলেন রুমে। এগিয়ে এসে বেলাকে খুব করে জড়িয়ে ধরলেন, বললেন, ভীষণ সুন্দর লাগছে তো আমার মেয়েটাকে। বলে কপালে চুমু খেলেন। আবার জিজ্ঞেস করলেন, সকাল থেকে তো কিচ্ছু পেটে পড়েনি, ক্ষুধা লেগেছে? খাবার আনবো? বেলা মাথা দোলালো, অর্থাৎ খাবে না। প্রভা বেগম পরম স্নেহে মেয়ের মাথায় হাত বোলালেন। চোখের পানি এসে ধরা দিল ওনার। কান্না আটকালেন। মমতাময় কণ্ঠে কাতর হয়ে বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি বেলা। এই তো সেদিনই তো মাত্র আমার কোল জুড়ে এলি, এখন দেখ আজকে নাকি তোর বিদায় বেলা। নেত্রকোণে জলরাশির অদৃশ্য অস্তিত্ব জানান দিতেই আঁচলে ঘেরা সে জলটুকু মুছে দিল প্রভা বেগম। বেলার দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে যেতে যেতে বললেন, আদ্রর পরিবার আসতে বেশি দেরি নেই, শাড়িটা ভালোভাবে সামলে তুই তৈরি হয়ে থাক। অভ্যন্তরীণ পীড়াদায়ক দীর্ঘশ্বাস খুব কষ্টে বেরিয়ে এলো যেন। বেলা বিছানায় গিয়ে বসলো। দুটানায় বাজেভাবে ফেসে গেছে তার মন। এদিকে তার নেতা সাহেবকে নিজের করে পাওয়ার তীব্র উচ্ছ্বাস, আর অন্যদিকে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যাওয়ার ক্ষিপ্ত বেদনা। কলের উপর কল আসছে আদ্রর, সব ইখতিয়ারের নাম্বার থেকে। আদ্র ধরল না একটাও, কেটে দিল। ফোন বন্ধ করার পূর্বে শুধু ছোট্ট করে একটা বার্তা পাঠালো, টাকা পেয়েছি, সকালে কথা হবে। ফোনটা আকিবের কাছে দিয়ে গাড়ি থেকে নামলো সে। আকিব মরির মুখে পকেটে ভরে নিল তা। আদ্রর পিছু নিয়ে হতাশ কণ্ঠে বলল, আপনি কি সত্যি বেয়াদবটা সঙ্গ দিচ্ছেন ভাই? তোমার কি মনে হয়? পাল্টা প্রশ্নে ক্ষীণ ইতস্ত করলো আকিব। আগের চেয়েও অধিক মলিন গলায় বলল, আমি কিছু বুঝতে পারছি না ভাই। আপনি খারাপ কিছুতে জড়াবেন না এটা আমার বিশ্বাস, কিন্তু চোখের সামনে যা হচ্ছে সেটা তো অবিশ্বাস করতে পারছি না। প্রত্যুত্তরে কেমন যেন হাসলো আদ্র, হালকা ঠোঁট বাঁকিয়ে। অদ্ভুতভাবে নির্বিকার সুরে বলল, আজকে আমার বিয়ে হচ্ছে আকিব, এমন উদাস হয়ে থেকো না তো, এনজয় ইয়োর সেলফ। বলতে বলতে কলিং বেল চাপলো আদ্র। আকিব কথাটা শুনলো ঠিক, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাতে পারলো না। আদ্রকে বেশ রহস্যজনক লাগছে তার। বুঝে ওঠার বাহিরে ততক্ষণে দরজা খুলে গেছে। সামনে আদ্রকে দেখে সায়েদ সাহেব বিস্তর হাসলেন। প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এত দেরি করে আসলে যে বাবা? আমরা সবাই অপেক্ষা করছিলাম তোমার জন্য, কাজে এসে পড়েছে, আসো। বিয়েটা হয়ে যায় একটু তাড়াহুড়া করেই, আয়োজন ছাড়া, আত্মীয় স্বজন খুব গোপনে। মিডিয়ার কেউই এখন অবধি অবগত নন। কবুল বলার পূর্বেও বেলা বিশেষ হচ্ছিল না। প্রভা বেগমের দিকে তাকিয়েছিল সে। পলক ফেলে আশপাশটা দেখছিল শুধু। সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব? মাথার উপর বনবন করে ফ্যান ঘুরছে, তবুও গরমে ঘর্মাক্ত হয়ে আছে আদ্রর কপাল, গার গলা, ভ্রু বাঁকানো, ললাট বাজেভাবে কুচকানো। লাল রঙের শার্টটির প্রথম দুটো বোতাম খুলে ফেললো সে। গলা উঁচিয়ে বলল, ফ্যানের পাওয়ার আরেকটু বাড়িয়ে দাও তো বেলা। বিছানায় কোণে বসে থাকা বেলা ক্ষীণ নড়েচড়ে উঠলো। নিঃশব্দে উঠে গিয়ে ফ্যানের গতি বাড়িয়ে দিল। নিজ জায়গায় এসে বসতেই আদ্র আবারও আগের মতোই অলস গলায় বলল, খুব পিপাসা পেয়েছে বেলা, পানি দাও। জগ থেকে পানি নিয়ে আদ্র কাছাকাছি এলো বেলা। পানি গ্লাস এগিয়ে দিতেই তা নিল সে। এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করে খালি গ্লাসটা ছুঁড়ে মারল বিছানায়। অল্প পানির ছিটায় ভিজলো বিছানার চাদর। আদ্র পড়ুয়া করলো না। বেলা হাত টেনে পাশে বসালো, খুলে মাথা রাখলো খুব অধৈর্যভাবে। প্রভার দৃষ্টি ফেললো বেলা। মাত্র ধুই আসা সাজহীন স্নিগ্ধ মুখ পানে। আদ্রর ঠোঁটে হাসি নেই, একটু আগে অলস ভাবটাও নিখুঁজ। হাত উঁচিয়ে এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল সে। শোধালো, মন খারাপ? বেলা উত্তর দিল না, চুপ করে রইল। আদ্র আরেকটু ঘনিষ্ঠ হলো যেন। বেলার এক হাত নিজের হাতের বাজে নিয়ে নিল। দীর্ঘণ্ঠে বলল, বেশি খারাপ লাগলে তুমি আজকের দিনটা এখানে থাকো, আমি কাল সকালে এসে নিয়ে যাব, ঠিক আছে? সঙ্গে সঙ্গে বেলা বিরক্ত করে উঠল। আমি আপনার সঙ্গে যাব। তারপর অকপটে বলা নিঃসংকোচ কথা পেতে সশব্দে হেসে ফেলল আদ্র বিরতিহীনভাবে। দীর্ঘক্ষণ হাসতে হাসতে নেত্রপল্লব বুঝে এলো তার। বেলার লজ্জা বাড়ল, রক্তিম আবার সিক্ত হলো কাল, অথচ বেহা দৃষ্টি ঠিকই একটু পরপর লোকটাকে দেখছে। কি বিশ্রী অবস্থা। আদ্র হাসি থামতেই বেলা মিনমিন করে বলল, একটা প্রশ্ন করি? আদ্র ব্রু কুচকালো। জিজ্ঞেস করতে হবে না। বেলা আমতামতা করে বলতে লাগলো, রাজনীতি বাবা একটুও পছন্দ করে না। আপনি রাজনীতিবিদ, আপনার সঙ্গে আমার সম্পর্ক বাবা কখনোই মেনে নিত না।
সেখানে এত সহজে আমাদের বিয়ে মেনে নিল কিভাবে? আপনি কিছু করেছেন? ফুল থেকে মাথা সরিয়ে উঠে বসলো আদ্র, দায়সারাভাবে বলল, আমাকে বলছো কেন? তোমার বাবাকে জিজ্ঞেস করো, উনি বলবেন। বেলা গলায় জোর দিল, আমি আপনার থেকে শুনতে চাইছি, বলুন না। তোমার বাবার পেছনে পুরো 4 দিন ঘুরতে হয়েছে আমার। কথাটা প্রচন্ড অসন্তুষ্ট কণ্ঠে বলল আদ্র। তার মুখ দেখে নিমিষে হেসে ফেলল বেলা। আদ্র তীক্ষ্ণ চোখে তাকালো, হঠাৎই ঝুঁকে এলো বেলার দিকে। বেলা থমকালো। কিছু বলা পূর্বেই আদ্র দীর্ঘ গলায় বলল, তবুও আমি আমার কথা নড়চড় করিনি। বেলা পলক ঝটকালো, ক্ষীণ আওয়াজ জিজ্ঞেস করলো, কোন কথা? আদ্র গাঢ় চোখে তাকালো, তখন টেবিলে পড়ে থাকা গোলাপগুলোর দিকে ইশারা করে বলল, গোলাপগুলোর পাপড়ি পড়ে যাওয়ার আগে তোমাকে ঘরে তুলবো বলেছিলাম, আমি আমার কথা রেখেছি। আদ্রের রুমে কখনো আসেনি বেলা, সুযোগ হয়নি। বিছানায় বসে পড়ে রুমটা একবার পরখ করে নিল সে। বড়সড় একটা আয়তাকার রুম, একপাশে বিশাল বুকশেলফ, পড়ার টেবিল, বিভিন্ন রং বেরঙের ফাইলের স্তূপে গোজামিল। সেখানটা দেয়ালের একপাশে মাঝারি আকারের একটা পুরাতন কাঠের ফ্রেম টাঙানো। পরিবারে সবার হাস্যোজ্জ্বল মুখশ্রী বেশি উঠেছে ফ্রেমটিতে। আদ্রর বাবাও আছেন সাথে, তবে অনেকটা দূরে হওয়ায় ক্ষীণ স্পষ্ট সবটা। কৌতূহলী বেলা বিছানা থেকে উঠে দাঁড়ালো। বেলার কাছাকাছি এসে আলতো করে ছিল ফ্রেমটা। মুজিব কুড গায়ে সম্মানের সহিত বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন আদ্র বাবা। চেহারায় অনেকটা আরোর সঙ্গে মেলে। তিনি ছেলেমেয়েকে ভীষণ আদরভাবে আগলে ধরে রাখেন। প্রাবন্ত হাসিগুলো বাস্তবেই যেন তার সামনে জ্বলজ্বল করে হাসছে। আদ্র যখন 12 বছর তখন বেশ শখ করে ছবিটা তুলেছিলেন ওদের বাবা। সেই থেকে ছবিটা আদ্রের রুমেই টাঙানো। ফ্রেম নষ্ট হওয়ার পরও ফ্রেমটাও পাল্টাতে চায় না, ওখানে নাকি ওর বাবার ছোঁয়া লেগে আছে। বলে দীর্ঘশ্বাস ফেললেন রেখা। বেলা চমকে তাকালো। রেখার মুখশ্রী মিলন, কণ্ঠে হতাশা ভাব, একরাশ আফসোস, কষ্ট যন্ত্রণা। বেলা কাছে এসে হাতের বসন্তী রঙের শাড়িটার দিকে এগিয়ে দিলেন তিনি। কৃত্রিম হেসে বললেন, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত, এক শাড়ি পরে আর কতক্ষণ থাকবে, এটা পরে নিও, নাও। বেলা হাত বাড়িয়ে খুব সাবধানে নিল। রেখা আবার বলল, মুখটা শুকনো লাগছে তোমার, ক্ষুধা লেগেছে? কিছু খাবে? নিয়ে আসবো? সে দ্রুত বিরক্তি করলো। না না আন্টি, মা খাইয়ে দিয়েছিল, ক্ষুধা নেই এখন। রেখা শুনলেন, মুখের মলিন ভাব যেন আরো দ্বিগুণ বাড়ে। ফ্রেমের দিকে তাকিয়ে স্নান কণ্ঠে বললেন, আমার 3 ছেলে মেয়ের মাঝে আদ্রের সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসতো। ছেলেটা আমার বাবার মৃত্যু সহজে মেনে নিতে পারেনি, মনে মনে কষ্ট পুষে রেখেছে। রেখা দৃষ্টি অনুসরণ করে বেলা তাকালো। 12 বছর বয়সী আদ্রকে চিনতে তেমন অসুবিধা হয়নি তার। নেত্রকোণে সূক্ষ্ম দাগটা সহজেই চোখে পড়েছে। রেখা আচমকা বেলার হাত ধরল, তাকে বিছানায় বসিয়ে নিজেও বসলেন পাশে। অত্যন্ত সতর্ক কণ্ঠে, যেমন কাতরতা নিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে কি আদ্র কোনো রকম জোর করেছে বিয়ের জন্য? সত্যি করে বলবে বেলা, তুমি কি আদ্রকে পছন্দ করো নাকি বাধ্য হয়ে বিয়ে করেছো? বেলা ভোরকে তাকায়, হতভম্ব হয়, চোখে বিস্ময় বিমূঢ়তা। উত্তর দিতে পারে না। কণ্ঠনালীতে বিশ্রী শব্দরূপ সৃষ্টি হয়। রেখার গভীর মুখপানে মায়ের খুঁজে পায় সে। ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে, মাঝে অস্থির হয়ে যাওয়া মায়ের কষ্ট দেখতে পায়। রেখা তরিত কণ্ঠে আবারও জিজ্ঞেস করলেন, উত্তর দিচ্ছ না কেন বেলা? ও কি সত্যি জোর করেছে তোমাকে? দম বন্ধকর অনুভূতি হলো বেলার, অস্বস্তি হলো ভেতরটা। মৃদু গলায় সে কোনো মতে উত্তর দিল, জোর করেনি। তবে একা আদ্রই পাগলামি করতো না, তুমিও আগে থেকেই আমার ছেলেকে পছন্দ করতে। বিলম্ব কণ্ঠে প্রশ্ন করলেন রেখা। বেলা প্রতি উত্তর করতে পারল না, চুপচাপ রইল। তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ফেললেন, চোখ ভেঙে এলো যন্ত্রণায়। মেয়েটা সেতে সেতে কেন কষ্টের পেছনে ছুটছে? রাজনীতির বিষয়ে ভালো মানুষেরা আদৌ ঠিক আছে কখনো? তবুও থামলেন না তিনি, শেষ চেষ্টা করে গেলেন। খুব অনুরোধের সুরে বললেন, আদ্র তোমাকে খুব ভালোবাসে, তুমি কি ওকে রাজনীতি থেকে সরিয়ে আনতে পারবে বেলা? ও তোমার কথা শুনবে, ওকে একবার বলবে? বেলা পলক জটকালো। নেত্রীর অদৃশ্য ফ্রেমবন্দি আদ্রর কৃত্রিম ছবিগুলো বেশি উঠলো সামনে। টেলিভিশনে দেখানো গর্তে ফুলে ওঠা দাম্ভিক নেতার উচ্ছ্বাসিত মুখশ্রী হানা দিল মস্তিষ্কে। সে দেখলো আদ্র ভাষণ দেওয়ার সময় গেল আনন্দ, চোখের সেই গভীর প্রশান্তি। তপ্ত নিঃশ্বাস ফেলে বেলা নমনীয় কণ্ঠে বোঝালো, আমি বললে উনি হয়তো রাজনীতি ছেড়ে দেবেন আন্টি, কিন্তু এতে কি উনি শান্তি পাবেন?
বরং মনের কষ্ট আরো বাড়বে। রাজনীতি করে উনি আনন্দ পান, সেই আনন্দ ছিনিয়ে নিতে চাইলে হয়তো উনি আমার উপরেও বিরক্ত হতে পারেন। কি দরকার আন্টি, উনি যেভাবে আছেন সেভাবেই থাক না। ভবিষ্যৎ সম্পর্কে তো আমরা কেউ জানি না, ওনার বাবার মতো ওনার পরিণতি নাও তো হতে পারে, তাই না? বেলা তাকালো রেখার দিকে। রেখা ভাবগতি বোঝা যাচ্ছে না, তিনি কিছু বলবেন তার পূর্বে আদ্র ঢুকলো রুমে। অনেকটা শব্দ করেই পায়ের দুমদম আওয়াজ কানে লাগলো খুব। এসেছিস? আয়াজ কোথায়? ক্ষুধা লাগলে নিচে চলে যাস, ফ্রিজে কেক আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আদ্র হাত গড়িয়ে খুলে রাখলো। সেসবের উত্তর না দিয়ে অতি সন্তোষের প্রশ্ন চলল, তুমি প্রেশারের ওষুধ খেয়েছো? হ্যাঁ। চলে যাওয়ার আগে বেলার মাথা সস্নেহে হাত বুলিয়ে দিলেন রেখা। দুর্বল হিসেবে বললেন, পরের বার থেকে মা বলে ডাকবে, কেমন? প্রতি উত্তরে হালকা মাথা ধরলো বেলা। রেখা হতদন্ত পায়ে চলে গেলেন। ঢাকার চেষ্টা করলেন, অথচ বেলা ঠিকই বুঝতে পারলেন ওনার মনের অবস্থা। ক্লান্তিতে বেলা একেবারে গোসল করেই বেরোলো। আদ্র বিছানায় শুয়ে ফোন চাপছিল। পরনে লাল টি শার্টটি পাল্টে সাধারণ একটা টি শার্ট পরে আছে সে। পেশিবহুল ফোলা বাহুগুলো যেন ইচ্ছে করেই দেখিয়ে রেখেছে, আকর্ষিত করতে চাইছে খুব। বেলা চোখ সরিয়ে নিল। দক্ষিণের বড় জানালা গলিয়ে প্রবাহমান তেজি বাতাস আনাগোনা করছে। কি ভীষণ শীতল ঠান্ডা, শরীর ছুঁতেই জায়গাটা শিশির করে উঠলো যেন।